আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফিয়ারলেস ফাইটার্স অফ এইচএস 27। সবার কি অবস্থা, কেমন আছো? পড়াশোনা ঠিকঠাক মতো যাচ্ছে কিনা এবং কলেজের সাথে নিজের পড়াশোনা ম্যাচ আপ করতে পারছো কিনা সেটা কমেন্টে জানিয়ে দিবে। আমাকে শুনতে পাচ্ছ কিনা, আমাকে সহ পেছনে স্মার্ট বোর্ড দেখতে পাচ্ছ কিনা সেটাও কমেন্টে জানিয়ে দিবে। মাউসটা এখানে আছে না? আমি ভালো আছি। সুস্মিতা, মৌমি, আলাউদ্দিন, নুরুজ্জামান, তাসনিম, ওয়ালাইকুম আসসালাম। এমন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ। তারপর একটা কাজ দিয়েছিলাম গত ক্লাসে, যে আর্ট অফ এমসিকিউ সলভিং যেটা দেখিয়েছি ওইভাবে আমাদের প্র্যাকটিস বুক থেকে গিয়ে মিনিমাম 50টা এমসিকিউ সলভ করা। কে কে সৎভাবে বলো, কে কে এই কথাটা শুনেছিলে এবং 50টা এমসিকিউ ঠিক মতো প্র্যাকটিস করেছিলে? তারা বলো হ্যাঁ ভাইয়া করেছি। হ্যাঁ, যারা করনি তারা বলো ভাইয়া ভুল হয়ে গেছে, আমি আজকেই সিকিউ এর পাশাপাশি এমসিকিউ প্র্যাকটিস করে ফেলবো। গুড, প্লাবন করছে। আচ্ছা, একজন বলছে আমি গত ক্লাসেই করে নাই। কেন করো নাই মাই বয়? কাম অন, ক্লাস ফেলে রাখা যাবে না। ক্লাস ফেলে রাখলে দেখবা ক্লাস পাইল আপ হতে 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 তো তোমার উপর পাহাড় সমান বোঝা। এটা কখনোই হতে দেওয়া যাবে না। হুম, যারা করেনি তারা করে নিবা। না, প্র্যাকটিস বুক থেকে পড়ার পর গাইড পড়ার দরকার নাই। প্র্যাকটিস বুক ক্লাস ইজ ইনাফ। ওকে ভাই, আপনার বাসা কোথায়? আপনার সাথে দেখা করতে চাই। তার নাম হচ্ছে আমি সেই স্টুডেন্ট। তোমার নাম আগে ঠিক করো, তোমার আইডেন্টিফিকেশন আগে ঠিক মতো দাও। ওকে, ভুল হয়ে গেছে না, করে ফেলবা, সমস্যা নাই। আরে ডিএনএ রেপ্লিকেশন প্রাইজ দিব তো মাই ডিয়ার স্টুডেন্টস। যারা যারা আপলোড দিয়েছো তারা সবাই আমাকে মেনশন করবে আবার, যে পোস্টে আপলোড করেছিলে। হ্যাঁ, ওকে। এখন বলো, আজকে সিকিউ প্র্যাকটিসের জন্য তোমরা প্রস্তুত কিনা? হুম, আজকে সিকিউ প্র্যাকটিসের জন্য কি প্রস্তুত? ওকে, প্রস্তুত। তাহলে চলো আমরা শুরু করি। হ্যাঁ, তো গতকালকের বা গত ক্লাসের মতো আমরা খুব স্মুথলি যাব, অল্প অল্প করে সিকিউটা প্র্যাকটিস করব। তোমরা, তোমাদের কাজ হচ্ছে ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকা। যদি থাকো তাহলে দেখবা এই একটা চ্যাপ্টার থেকে যে যে ধরনের সিকিউ হওয়া সম্ভব সেটা আমরা মোটামুটি সলভ করতে পারবো, ঠিক আছে? এবং ক্লাসের শেষের দিকে তোমাদের জন্য কয়েকটা সারপ্রাইজ রেখেছি, এবং ওই সারপ্রাইজটা পাওয়ার জন্য ওয়েট করতে হবে, কারণ ওই সারপ্রাইজটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই বলতে পারো গুরুত্ব বহন করে তোমাদের একাডেমিক লাইফে, ঠিক আছে? এবং তুমি কতটা অ্যাকচুয়ালি প্রিপেয়ার্ড হাই স্টেজে হাই লেভেলের সাথে কম্পিট করার জন্য, ওই সারপ্রাইজ দেখে নিজেকে তুমি আরো স্ট্রংলি ইভালুয়েট করতে পারবে। তো চলো আমরা শুরু করি। আমি শুরুতে কি করছি, তোমাদের কমেন্ট গুলো অফ করে দিচ্ছি, ঠিক আছে? না, কমেন্ট অফ করব না। তোমরা ভালো ভালো কমেন্ট করবা। ভালো ভালো কমেন্ট বলতে আমি যেগুলো বলবো সেগুলো উত্তর দিবা। উত্তর ছাড়া আর তেমন কোনো কথাই না। চলো আমরা শুরু করি। সিকিউ সলভিং, সেম আমরা একটু এলাবোরেটলি আর্ট অফ সিকিউ সলভিং এর দিকে যাব, ঠিক আছে? আর্ট অফ সিকিউ সলভিং, ক্লিয়ার? আচ্ছা, এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রথমত কোয়েশ্চেন অ্যানালাইসিস। কোয়েশ্চেন অ্যানালাইসিস, যে প্রশ্নটা এসেছে এটা অন্য কিভাবে আসা যাইতো বা আর কি কি টপিক থেকে আসা সম্ভব, এটা। সেকেন্ড হচ্ছে আনসার স্ট্র্যাটেজি, অর্থাৎ আমি কিভাবে আনসার করলে বায়োলজি সিকিউ এ আমার মার্কস কাটবে না। সো এই দুইটা অ্যানালাইসিস করে আমরা পড়বো, দ্যাট ইজ দ্য আর্ট অফ সিকিউ সলভিং, ঠিক আছে? চলো আমরা দেখি ফার্স্ট সিকিউ। দেখো, সিকিউ এর ক্ষেত্রে প্রথম তোমার হয়তো কোনো একটা চিত্র দেওয়া থাকবে অথবা কোনো একটা ক্লু দেওয়া থাকবে। তোমাকে চিত্রটা দেখে চিনতে হবে, চিত্রের লেবেলিংটা পারতে হবে, অথবা ক্লু দেখে ক্লু পড়ে আলটিমেটলি তোমাকে বুঝতে হবে যে কোন অঙ্গাণুর কথা বলছে বা কোন ধরনের জিনিসের কথা বলছে। এটা কি ডিএনএ এর কথা বলছে নাকি আরএনএ কথা বলছে? এটা কোন ধরনের কোষীয় অঙ্গাণুর কথা বলছে? এটা কি কোষ ঝিল্লির কথা বলছে নাকি কোষ প্রাচীরের কথা বলছে? তোমাকে এটা আইডেন্টিফাই করতে হবে। সো সিকিউ পারার প্রথম যে স্টেপ সেটা হচ্ছে প্রশ্নটা দেখে আইডেন্টিফাই করা যে কি জানতে চেয়েছে, কার দিকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? ওকে, চিত্র ক। তোমরা সবাই বলো তো চিত্র কটা কিসের ভাইয়া? এই চিত্র ক বলেছে এটা কিসের? তুমি বুঝতেই পারছো এটা হচ্ছে একটা নিউক্লিয়াসের। চিত্র ক হচ্ছে নিউক্লিয়াস। কি ভাইয়া? চিত্র ক হচ্ছে নিউক্লিয়াসের, রাইট? ওকে, চিত্র খ কিসের বলো তো? এই যে দেখো, একটা দুইটা প্রান্ত আছে, একটা মাথা একটা হচ্ছে লেজ।
এবং একটা সুতা, এবং এখানে কি আছে, এ আছে, ইউ আছে, জি আছে, সি আছে। সো দেখো এটা হচ্ছে এক সূত্রক, এটা হচ্ছে এক সূত্রক, এবং এখানে এই যে এ ইউ জি সি এগুলা কি নাইট্রোজেন ক্ষার। এই নাইট্রোজেন ক্ষারের মধ্যে এখানে আছে ইউ বা ইউরাসিল। আমরা একটা ছড়া পড়েছিলাম বা শর্টকাট জেনেছিলাম, আর ইউ সিঙ্গেল। তোমাকে প্রশ্ন করছি না, এটা বলছি আরএনএ ইউরাসিল দিয়ে গঠিত এবং তারা হয় সিঙ্গেল স্ট্র্যান্ডেড। ঠিক আছে, আর ইউ সিঙ্গেল। ওকে, তার মানে ইউরাসিল দেখে এবং এক সূত্রক দেখে আমরা বুঝতে পারলাম চিত্র খ হচ্ছে আরএনএ। রাইট, তাহলে আমাদের চেনা শেষ। এখন ক নাম্বারে বলছে জিন কাকে বলে। তোমরা তো জানো জিন কাকে বলে, রাইট? জিন কাকে বলে বলো তো? আমি একটা সংজ্ঞা লিখে দিচ্ছি, সংজ্ঞাটা চেষ্টা করবে বইয়ের ভাষার কাছাকাছি করে লিখার, একদম নিজের মনের মাধুরী মিশিয়ে বইয়ের ভাষা থেকে 10 মাইল দূরে গিয়ে লিখবে, তাহলে কিন্তু ক খ এর ক্ষেত্রে নাম্বারটা তুমি কম পাবে। সো অলওয়েজ বায়োলজিতে ভালো মার্কস পেতে হলে ক এবং খ চেষ্টা করতে হবে বইয়ের ভাষার মতো করে লিখা, যতটা ক্লোজলি যাওয়া যায়। ঠিক আছে, ওকে। তাহলে জিন হলো ক্রোমোজোমের ক্রোমোজোমের কোথায় থাকে ভাইয়া? ক্রোমোজোমের লোকাস। আমরা বলেছিলাম ক্রোমোজোমের যে জায়গায় ডিএনএ জিন থাকে সেটা হচ্ছে লোকাস, অর্থাৎ জিনের লোকেশনকে বলা হয় লোকাস। জিন হলো ক্রোমোজোমের লোকাসে থাকা নির্দিষ্ট বেস সিকোয়েন্স ধারণকারী একক, যা একটি কার্যকরী প্রোটিন তৈরি ও বৈশিষ্ট্য প্রকাশের বৈশিষ্ট্যের বিকাশ ঘটায়। এটা হচ্ছে একটা জিন, আর জিন হচ্ছে বংশগতির মূল একক। তো লিখবা জিন বংশগতির মূল একক। দেখো আমি লিখে লিখে দিচ্ছি যে কিভাবে লিখলে ভালো মার্কস পাবা। সো ভাইয়ার কষ্টটাকে দাম দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো জিনের সংজ্ঞা আমি মোটামুটি লিখলাম। ওকে, দেন হচ্ছে কোষের গলজি বস্তুকে কেন প্যাকেজিং কেন্দ্র বলা হয়? গলজি বস্তুকে কেন প্যাকেজিং কেন্দ্র বলা হয়? সো মাথায় রাখবা, যখন খ নাম্বারের প্রশ্ন তুমি লিখবা, খ নাম্বারের উত্তর লিখবা, তখন খ নাম্বারে কয় মার্কস থাকে? 2 মার্কস। মিনিমাম তুমি 2টা প্যারা করে লিখবা, 2টা প্যারায় লিখবা, যত নম্বর তত প্যারায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে দেখো গোলজি বস্তুকে কেন প্যাকেজিং কেন্দ্র বলা হয়, এটা তুমি শুরু করবা কিভাবে? গোলজি বস্তু, ঠিক আছে, যার অপর নাম কোষের ট্রাফিক পুলিশ, আরো কি আছে, লাইপোকন্ড্রিয়া, ইডিওজোম, ডিকটায়োজোম। তাহলে দেখো এটা দেখে তুমি কি বুঝলা? যে আলটিমেটলি টিচার বুঝলো ও সবকিছু পারে, তোমার জ্ঞানটা একদম সলিড আছে। গোলজি বস্তু যার অপর নাম ডট ডট ডট, একে কোষের প্যাকেজিং কেন্দ্রও বলা হয়। তোমার জ্ঞানমূলকের প্রথম ধাপ শেষ। কেন বলা হয়? কেননা এক পয়েন্ট করে এটি কোষে উৎপাদিত বিভিন্ন প্রোটিন ও, আমার সাথে সাথে লিখো, লিপিডকে
ঝিল্লিবদ্ধ করে। আমরা বলেছিলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে বিভিন্ন বস্তু খরিত হয়, ওই খরিত হওয়া বস্তুগুলাকে গোলজি বস্তুগুলি ধরে একটা বাউন্ডারি দেয়, অর্থাৎ প্যাকেট করে। ঠিক আছে, একটা প্যাকেট করে। ঠিক আছে, ধরো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এইটা, ঠিক আছে, এটা এখান থেকে একটা বস্তু তৈরি হলো, এটা এবড়ো থেবড়ো ঘোরাফেরা করছিল। গোলজি অ্যাপারেটাস কি করে? গোলজি অ্যাপারেটাস এর বাহিরে একটা ঝিল্লি দেয়, ঝিল্লি দিয়ে ভ্যাসিকল বা ভ্যাকিউল তৈরি করে, তাই তো? যেহেতু প্যাকেট করছে, পর্দা দিয়ে আবৃত করছে, তাই এটাকে বলা হয় প্যাকেজিং সেন্টার। ঝিল্লিবদ্ধ করে। ঠিক আছে। 2, এটি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি শর্ট ফর্মে লিখছি, তোমরা শর্ট ফর্মে লিখবা না, পরীক্ষা হলে সবসময় ফুল ফর্মে লিখবা। আচ্ছা, আমি ফুল ফর্মে লিখে দিই। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে নিঃসৃত বিভিন্ন এনজাইমকে প্যাকেজিং করে লাইসোজোম তৈরি করে। ঠিক আছে, তোমার 2টা প্যারা শেষ। তারপর কি? উপর্যুক্ত কারণে গলজি বডিকে কোষের প্যাকেজিং কেন্দ্র বলা হয়। এই যে তুমি টেকনিক করে পয়েন্ট করে লিখলে, প্যারায় লিখলে, তোমার ইনশাআল্লাহ 2 মার্কস স্যার খুশি হয়ে দিয়ে দেবে যে ও তো স্মার্টলি লিখছে। আনসার করা অনেকটা নলেজ এবং তোমার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তুমি যা জানছো সেটা কিভাবে প্রেজেন্ট করবা, পরীক্ষার খাতায় কতটা বিউটিফুল ওয়েতে প্রেজেন্ট করবা, সেটার উপর ডিপেন্ড করে কত মার্কস তুমি পরীক্ষা হলে পাবা। বুঝছো? ওকে, গুড। নেক্সট প্রশ্ন কি ভাইয়া? নেক্সট প্রশ্ন দেখো, উদ্দীপকে উল্লিখিত খ চিত্রের গঠন মানে আরএনএ এর গঠন ও কাজ বর্ণনা করো। আরএনএ এর গঠন এবং কাজ বর্ণনা করো, এটাকে আমরা পারবো। তোমরা কি আরএনএ এর গঠন ও কাজ পারবে না বলো তো? আরএনএ এর গঠন গ নাম্বারে তুমি প্রথমেই দেখো, নাম্বার পাইতে হলে প্রথমে তোমাকে দেখতে হবে যে এই যে খ চিত্রটা যে বলছে, খ চিত্র অ্যাকচুয়ালি কি, এটা তোমাকে সিলেক্ট করতে হবে। তুমি বললা খ চিত্র হচ্ছে আরএনএ, বাট কেন কেন তুমি বললা খ চিত্র আরএনএ? তোমাকে এটা জাস্টিফাই করতে হবে না, একটা জিনিস বলে দিলেই হলো? নো, প্রমাণ করতে হবে। সো প্রথমে তুমি প্রথম প্যারায় তোমার উত্তরটা প্রমাণ করবে যে খ চিত্রে আরএনএ ফুল ফর্ম কি? রাইবো নিউক্লিক অ্যাসিড, রাইবো নিউক্লিক অ্যাসিড কে দেখানো হয়েছে। এখন তুমি কিভাবে বুঝলা এটা যে আরএনএ? কেননা কেননা কিভাবে বুঝলাম? এক, এটি এক সূত্রক। 2, এতে ইউরাসিল, নাইট্রোজেন ঘটিত হার আছে। তুমি আরএনএ জাস্টিফাই করলা, তোমার 1 নাম্বার কনফার্ম। নিম্নে এর গঠন ব্যাখ্যা করা হলো। অর্থাৎ আরএনএ কিভাবে তৈরি হয়? আরএনএ কিভাবে তৈরি হয় তুমি পড়েছো। আরএনএ তৈরি হয় একটা নিউক্লিওটাইড চেইন দিয়ে। ওই নিউক্লিওটাইড কিভাবে তৈরি হয় বলতো? নিউক্লিওটাইড তৈরি হয় হচ্ছে এই যে শর্করা, তাই না? শর্করা, কি শর্করা? রাইবোজ শর্করা। এর সাথে যুক্ত হয় নাইট্রোজেনাস ক্ষার। কি যুক্ত হতে পারে? যুক্ত হতে পারে অ্যাডেনিন, যুক্ত হতে পারে গুয়ানিন, যুক্ত হতে পারে সাইটোসিন,
যুক্ত হতে পারে ইউরাসিল, সাথে এইখানে যুক্ত হয় ফসফেট, তাই তো? এরকম অসংখ্য নিউক্লিওটাইড একের পরে যুক্ত হয়ে কি তৈরি করে ভাইয়া? একসূত্রক আরএনএ তৈরি করে। সো তুমি লিখবে আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, এটি অসংখ্য নিউক্লিওটাইডের এক সূত্রক বা একটি সুতা। নিউক্লিওটাইড গুলা গঠিত হয় কি দিয়ে? রাইবোজ শর্করা, রাইবোজ শর্করা, এই রাইবোজ শর্করার ১ নং কার্বনের সাথে যুক্ত হয় নাইট্রোজেন ঘটিত ক্ষার, নাইট্রোজেন ঘটিত ক্ষার, ঠিক আছে? যেটা হতে পারে অ্যাডেনিন, হতে পারে গুয়ানিন, হতে পারে সাইটোসিন, হতে পারে ইউরাসিল। তারপর যুক্ত হয় অজৈব ফসফেট। এইটা হচ্ছে কি? নিউক্লিওটাইড। এরকম অসংখ্য নিউক্লিওটাইডের একটা পলিনিউক্লিওটাইড সূত্রক হচ্ছে কি? আরএনএ। তুমি গঠন ব্যাখ্যা করলে, তারপর লিখবে কাজ। কাজ লেখার সময় কি করতে হয় ভাইয়া? আমরা পড়েছি না আরএনএ 6 প্রকার, ঠিক আছে? তুমি 6 প্রকার আরএনএ লিখবে এবং প্রত্যেকটা নিচে নিচে তার কাজগুলা লিখবে। তুমি লিখবে সুন্দর করে আরএনএ কয় প্রকার? 6 প্রকার। 1 2 3, তুমি টেবিল করে লিখবে, ঠিক আছে? 4 5 6। কি কি ছিল ভাইয়া? ছিল টিআরএনএ। এটা কি করে? প্রোটিন তৈরির সময় অ্যামাইনো অ্যাসিডকে নিয়ে আসে, ট্রান্সলেশন হেল্প করে। ছিল এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ। এটা কি করবে? ডিএনএ এর মধ্যে যে কোডটা আছে তাকে কোডনে রূপান্তর করে এবং ট্রান্সলেশন প্রক্রিয়ায় হেল্প করে। তারপর আছে তোমার আরএনএ বা রাইবোজোমাল আরএনএ, যেটা সবথেকে বেশি পরিমাণে থাকে, যেটা কি করে? প্রোটিন সংশ্লেষণ করে এবং রাইবোজোম গঠনে হেল্প করে। তারপর ছিল জিআরএনএ বা জেনেটিক আরএনএ, যেটা কি? যাদের ডিএনএ ছিল না তাদের প্রধান নিউক্লিয় বস্তু ছিল জিআরএনএ বা জেনেটিক আরএনএ। তারপর ছিল মাইক্রো আরএনএ। এটা কি করে ভাইয়া? এটা বিভিন্ন এনজাইম তৈরিতে হেল্প করে। মাইক্রো আরএনএ এটা নতুন অ্যাড করা ছিল, রাইট? তোমাদের বইয়ে খেয়াল করে দেখো, নতুন স্যার অ্যাড করে দিয়েছেন, এটা আগে অ্যাড করা ছিল না, ঠিক আছে? এবং এইটা আবিষ্কারের জন্য কিন্তু দুইজন ভদ্রলোক নোবেল প্রাইজও পাইছে, বুঝছো? মাইক্রো আরএনএ, ভিক্টর অ্যামব্রোস, গ্যারি রুফকন, ঠিক আছে? বুঝছো? মাইক্রো আরএনএ জিন এ নিয়ন্ত্রণ করে, এমআরএনএ এর সাথে মিলে জিনের যে বৈশিষ্ট্য প্রকাশ সেটাকে নিয়ন্ত্রণ করে। আরেকটা হচ্ছে মাইনর আরএনএ, যেটা কি তোমার কি কাজ করে বলতো? এনজাইম এবং স্ট্রাকচারাল বা গঠনগত কাঠামো তৈরিতে হেল্প করে। সো তুমি এইভাবে প্রত্যেকটা নিচে নিচে একটা করে কাজ লিখবে, একটা করে কাজ লিখবে। দেখো, তুমি যদি এইভাবে লিখো তাহলে তোমার খাতাটা কত সুন্দর লাগবে দেখতে। সুন্দর লাগবে না? সুন্দর লাগবে। সেইভাবে লেখার চেষ্টা করবে, ঠিক আছে? ওকে। তারপর ঘ নাম্বারে চলে আসি। ঘ নাম্বারে কি বলছে? উদ্দীপকে উল্লেখিত ঘ উদ্দীপকে উল্লেখিত ক চিত্র কি? নিউক্লিয়াস। আচ্ছা, এম এবং এন এর উপস্থিতি। এমটা কি খেয়াল করো? এম হচ্ছে এই নিউক্লিয়াসের পর্দা মানে নিউক্লিয়ার মেমব্রেন, আর এই এনটা কি বলতো? এনটা হচ্ছে নিউক্লিওলাস। এদের উপস্থিতি ও অনুপস্থিতির উপর ভিত্তি করে জীবের কোষীয় পার্থক্য বিশ্লেষণ করো। ট্রিকি কোশ্চেন, বাট তুমি তো সেটা জানো। তুমি একটা কথা পড়েছো, নিউক্লিয়াস হতে পারে সুগঠিত, হতে পারে অসুগঠিত। এখন বলতো, ঘ নাম্বার যে তুমি ব্যাখ্যা করবা, ঘ নাম্বারে কোন দুইটা প্রকার ভেদের মধ্যে তোমার পার্থক্য দেখাইতে হবে? না, এমআরএনএ কেই মাইনর আরএনএ বলা হয় ঠিক এরকম না। এমআরএনএ হচ্ছে মেসেঞ্জার আরএনএ, বুঝছো? আর আরএনএ টাইপ অনেক অনেক আছে, আরএনএ টাইপ অনেক অনেক আছে, বুঝছো? ইংলিশ টার্ম ইউজ করতে পারবা, কোনো সমস্যা নাই। একজন বলছে ভাই আপনার লেখা বেশি সুন্দর না। হ্যাঁ, আমি এটা জানি, আমার লেখা খুব একটা সুন্দর না, সরি ফর দ্যাট।
বাট তোমরা সুন্দর করে লিখবে। হ্যাঁ, রাকিবুল, হ্যাঁ থ্যাংক ইউ। আমার লেখা খুব একটা সুন্দর না। এই রাকিবুল বলছে আমার লেখা খুব একটা সুন্দর না, আমি এটা মেনে নিলাম। গুড, আদি কোষ আর প্রকৃত কোষ, সাবাস। তাহলে আদি কোষ আর প্রকৃত কোষের পার্থক্য আমরা সুন্দর করে লিখে ফেলবো। হ্যাঁ, ওকে গ্রেট। আচ্ছা, ঝগড়া করার দরকার নাই কমেন্টে যে আপনার লেখা সুন্দর। আমার লেখা সুন্দর নাই থাকতে পারে, হ্যাঁ, একজনের কাছে আমার অসুন্দর মনে হতেই পারে। সো এটার জন্য তোমরা ঝগড়া করো না, ঠিক আছে? এভরি মানুষ বা এভরি পার্সন শুড হ্যাভ দ্য লিবার্টি টু এক্সপ্রেস হিজ ফিলিংস। বাট অবশ্যই আমাদের এটা মাথায় রাখতে হবে, যখন আমরা একটা ফিলিংস বা স্টেটমেন্ট দিব, যাতে সেটা কোনো সংঘর্ষপূর্ণ না হয়, এরকম একটা দিতে হবে, বুঝছো? সো সবার মতামতকে রেসপেক্ট দিতে হবে। আর আমাদের জায়গা থেকে খেয়াল রাখতে হবে যেন এমন একটা মতামত না দেই যেটা আরেকজনের রেসপেক্ট ক্ষুণ্ণ করে, বুঝছো? তো রাকিব, কোনো প্যারা নেই, চিল। আমি চেষ্টা করবো তোমার জন্য একটু সুন্দর করে লিখার। নো ওয়ে, নো ইস্যু। আচ্ছা, ওকে, তাহলে আমরা কি ঘ নাম্বারে কি করবো ভাইয়া? ঘ নাম্বারে লিখবো যে আলটিমেটলি এম চিত্র তুমি আঁকবা, আবার চিত্রটা এঁকে ফেলবা, চিত্রটা সম্পূর্ণ করবা, ঠিক আছে? চিত্রটা সম্পূর্ণ করবা। এই যে চিত্র সম্পন্ন করলাম আমি, দেখো নিউক্লিয়াস আঁকার শর্টকাট টেকনিক। তুমি জাস্ট দুইটা বৃত্ত আঁকবা, তারপর ভেতরে কি একটা বড় গোল ছোট গোল্লা দিবা, ঠিক আছে? ওকে, তারপর কি নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে, এই যে নিউক্লিয়ার রেটিকুলাম। আচ্ছা, বৃত্তটাকে একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, নিউক্লিয়ার রেটিকুলাম, তারপর কি থাকবে ভাই? নিউক্লিয়াস ছিদ্র থাকবে না? এই যে ছিদ্র, এই যে ছিদ্র, আর ভেতরে কি মাতৃকা থাকবে। অর্থাৎ তোমার প্রথম কাজ হবে এটাকে সম্পূর্ণ করা, চিত্রটাকে সম্পূর্ণ করা। এখন তুমি লেবেলিং করো, নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওলাস, ঠিক আছে, নিউক্লিয়ার ছিদ্র, নিউক্লিয়ার রেটিকুলাম, নিউক্লিওপ্লাজম, ঠিক আছে? তুমি এটা সম্পন্ন করবে। তারপর বলবে যে এদের উপস্থিতি অনুপস্থিতির উপর ভিত্তি করে নিউক্লিয়াসটা হতে পারে সুগঠিত, হতে পারে অসুগঠিত। আর যেসব জীবের সুগঠিত নিউক্লিয়াস থাকে তাদেরকে বলা হচ্ছে ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক বা সুকেন্দ্রিক কোষ। যাদের সুগঠিত নিউক্লিয়াস নাই তারা হচ্ছে প্রোক্যারিওটিক বা আদিকেন্দ্রিক কোষ। নিম্নে ওদের পার্থক্য দেওয়া হলো। তারপর তুমি যেটা করবে, পরের পেজে সুন্দর করে একটা প্যারায় তুমি কি করবে বলতো? পার্থক্য লেখার জন্য ছক লিখবে, ঠিক আছে? ছক লিখবে। এখানে হচ্ছে পার্থক্যের বিষয়, আর এখানে হচ্ছে পার্থক্যগুলা। এইভাবে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে কি লিখবে? পার্থক্যের বিষয়, পার্থক্যের বিষয়, ঠিক আছে? আর এখানে কাদের মধ্যে পার্থক্য লিখছো তুমি? আদিকেন্দ্রিক, সুকেন্দ্রিক। এখন দেখি তো সবাই একটা একটা করে কমেন্টে জানাও তো আলটিমেটলি পার্থক্য কি কি হতে পারে। একটা একটা করে কমেন্টে লিখো। হাই হাই, রাকিবুল নাকি লিখছে যে আমার লেখা সুন্দর না, দেখছো? মনে প টাইপে চলে আসলে মিস্টেক করে, এইভাবে তোমরা রাকিবুলকে গালি দিয়ে দিছো। না না, এটা করবা না। ওকে রাকিবুল, মাই ব্যাড। তোমার লেখা সুন্দর হবে, চেষ্টা করো, ঠিক আছে? প্রতিদিন লিখবা, লেখা সুন্দর হবে। আচ্ছা, সবাই লিখতেছে। আচ্ছা, একটা একটা বলো বলো। প্রথমে নিউক্লিয়াস, এর নিউক্লিয়ার মেমব্রেন, প্রথমে কি নিউক্লিয়ার মেমব্রেন, ঠিক আছে? ওর, নাই, ওর, আছে। তুমি ক্রস আর এভাবে দিবা না, তুমি লিখবা আছে নাই, এরকম ভাবে লিখবা, নাই, আছে, ঠিক আছে? তারপর নিউক্লিওপ্লাজম, নাই, আছে। নিউক্লিওলাস, নাই, আছে। তারপর লিখবা ইন্ট্রন, ইন্ট্রন মানে কি? যারা বৈশিষ্ট্য প্রকাশ করে না, ওদের নাই, ওদের আছে। তারপর কি? ডিএনএ পলিমারেজ, একটা এনজাইম, ওদের এক প্রকার, আর এখানে 3 প্রকার, ঠিক আছে? তারপর কোষীয় অঙ্গাণু, এদের শুধু 70S রাইবোজোম আছে,
আর অন্য কিছু নাই, ছাড়া অন্য অঙ্গাণু নেই, বাট ওদের আছে, প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে। এইভাবে দেখো অনেকগুলা পার্থক্য হয়ে যাবে, অনেকগুলা পার্থক্য ঠিক মতো হয়ে যাবে, রাইট? তো তোমরা পার্থক্য লিখবে, তারপর তোমার উপসংহার দিয়ে দিবে যে ঠিক আছে, তাহলে এম ও এন এর উপস্থিতি বা অনুপস্থিতির ভিত্তিতে আমরা আদিকেন্দ্রিক সুকেন্দ্রিক কোষ পাই, উপরযুক্ত পার্থক্যগুলো আমরা দেখতে পারি। শেষ। ঠিক আছে, এই কমেন্ট আমি সবারটা পড়তে পারবো না, এটা আমি তোমাদের সাথে বছরের শুরুতে মাপ চেয়ে নিছি যে ভাই আমি সবার কমেন্ট পড়তে পারবো না, আমাকে মাফ করে দাও তোমরা। তারপর কি, ওদের ডিএনএ তে হিস্টোন প্রোটিন নাই, ওদের হিস্টোন প্রোটিন আছে। পার্থক্যের কোনো শেষ নাই, তাই না? অনেক অনেক পার্থক্য আছে। তারপর উদাহরণ দিয়ে দিব, উদাহরণ কি লাস্টে উদাহরণ দিয়ে দিবা, উদাহরণ মাস্ট। উদাহরণ দেওয়া কি ভাই বলছে মাস্ট, দিতেই হবে। ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, এটা কি মানুষ, ঠিক আছে? তারপর হচ্ছে তোমার উদ্ভিদ কোষ এটসেট্রা। ক্লিয়ার? হ্যাঁ, পেন্সিল দিয়ে আঁকবা, অবশ্যই চিত্র পেন্সিল দিয়ে আঁকবা, চিত্র পেন্সিল দিয়ে আঁকবা। অপেরণ কি এটা কিন্তু বলেছিলাম ক্লাসে, অপেরণ হচ্ছে আদিকেন্দ্রিক যে কোষগুলো আছে, ঠিক আছে, আদিকেন্দ্রিক কোষের জেনেটিক মডেল, সেটা হচ্ছে অপেরণ মডেল। সো তুমি অপেরণ দিয়ে লিখতে পারো, অপেরণ। অপেরণ কি, ওদের আছে আর সুকেন্দ্রিকের নেই, তাই না? তাহলে দেখো আদিকেন্দ্রিক সুকেন্দ্রিকের পার্থক্য হয়ে গেল, তুমি এইভাবে লিখবে। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা কি এই যে সিকিউটা আমি হাতে কলমে লিখলাম পুরোটা, তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে সিকিউটা লিখতে হবে? বুঝছো কিনা যে কিভাবে সিকিউটা লিখতে হবে? দেখো, সিকিউ ভালো করে লেখার জন্য আমি একটু রিক্যাপ করছি। অবশ্যই তোমার স্টেমটা ভালো করে পড়তে হবে, স্টেমের ক্লু অথবা ফিগার দেখে স্টেমটা চিনে ফেলতে হবে, ঠিক আছে? ক এবং খ যথাসম্ভব বইয়ের ভাষায় লেখার চেষ্টা করতে হবে। গ এবং ঘ এর ক্ষেত্রে তোমার গ নাম্বার যেহেতু তোমার 3 মার্কস, ঘতে যেহেতু 4 মার্কস, অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন মার্কস ওয়াইজ ততগুলা প্যারা করে লিখতে হবে। গ নাম্বার 3টা প্যারা, এর মধ্যে একটা কি, একটা থাকবে ইন্ট্রো, তারপর ফিগার, তারপর হচ্ছে মেইন বডি, ঠিক আছে? আর কোন কোন গ নাম্বারের ক্ষেত্রে শুধু ফিগারেই চায়, সেক্ষেত্রে তুমি ইন্ট্রো দিবা, ফিগারটা ভালো করে এঁকে লেভেলিং করবা, তারপর কিছুটা এন্ডিং দিবা, শেষ। ঘ নাম্বারের ক্ষেত্রে ক্লু যে তুমি ধরলা, কি সেটা লিখলা, বাট কেন, এটা কি জাস্টিফাই করতে হবে, এর জন্য 1 মার্কস। তারপর হচ্ছে কি চেয়েছে সেটা প্রপারলি লিখতে হবে, বাট যখন তুমি সুযোগ পাবা যে একটা চিত্র দেওয়া যায়, সেই চিত্রটা দিয়ে দিতে হবে, প্রশ্নে চাক বা না চাক। আমি চিত্র দেওয়ার সুযোগ পেলেই চিত্র দিয়ে দিব। সো এইভাবে তুমি যদি লেখো, ওভারঅল বায়োলজিতে মোটামুটি তোমার একটা প্রপার ওয়েতে সিকিউ লেখা হয়ে যাবে, এবং তোমার একটা একটা কমতি কমতি ফিল হয় না যে কেন 9 পাচ্ছি, কেন 10 পাচ্ছি না। আই গেস তুমি যদি এইভাবে লেখো, স্যারের মনটা যদি ওই দিন ভালো থাকে, ইনশাল্লাহ তোমাকে 10-এ 10 দিবে। ঠিক আছে, ওকে। এখন আমরা নেক্সট সিকিউয়ে চলে যাই। এই দেখো নেক্সট সিকিউ। প্রথম কাজ, সবাই এটা ধরতে পারো কিনা সেটা আমাকে জানাবে, যে ভাই এটা ধরতে পারছি। প্রথম প্রশ্ন, প্লাজমাডেজমাটা কি? এর আগে আমরা দেখি, এম একটি কোষীয় অঙ্গাণু যা প্রোটিন সংশ্লেষণের কারখানা নামে পরিচিত। তাহলে এমটা কি? তাহলে এমটা কি বলো? রাইবোজোম, গুড, ভেরি গুড। হ্যাঁ, মানাম খন্দকার, তোমার নামটা পড়ছি, সমস্যা নাই, গুড, ভেরি গুড। এন হচ্ছে আত্মঘাতী অথচ প্রয়োজনীয় অঙ্গাণু। দেখো, আত্মঘাতী অথচ প্রয়োজনীয়, যেমন বোমা, গোলা বারুদ, এগুলা কি প্রয়োজনীয় দেশের প্রতিরক্ষার জন্য, কিন্তু এগুলা কি লিথাল, এগুলো যে হুট করে ফুটে যায় অজায়গায়, তখন কি বিপদ হতে পারে। তাহলে এনটা কি? এনটা হচ্ছে আমাদের স্পেশাল স্কোয়াড, আমাদের সুইসাইডাল স্কোয়াড, সেটা হচ্ছে লাইসোজোম। ঠিক আছে, তাহলে দেখো তুমি ধরতে পারছো মানে তোমার সিকি অর্ধেকটা ডান। এখন কি, প্লাজমাডেজমাটা কি? প্লাজমাডেজমাটা কি বলো তো, একজন কমেন্টে লিখো তো, হোয়াট ইজ প্লাজমাডেজমাটা, দেখি তুমি পারো কিনা। প্লাজমাডেজমাটা কি? আমি একটু ক্লু দিচ্ছি, দুইটা কোষের মধ্যে সংযোগ রক্ষা করে ওরা, এবং একটা কোষ প্রাচীরের সাথে আরেকটা কোষ প্রাচীরকে লাগায় রাখে। সো প্লাজমাডেজমাটা কি, এটা আমাকে বলতে হবে।
আণুবীক্ষণিক নালী, গুড, ভেরি গুড। এই যে কথা আসতেছে, সাবাস। তাহলে আমরা কি দেখালাম? তোমাদের কথা থেকে আমি বুঝতে পারছি প্লাজমাডেজমাটা হচ্ছে দুইটা কোষের, এবং দুইটা কোষ পাশাপাশি থাকবে, দুইটা পাশাপাশি কোষের দুইটি এক মিনিট মাই স্টুডেন্টস। ওকে, সরি ফর দ্য ডিলে। সো দুটি পাশাপাশি পাশাপাশি কোষের কোষ প্রাচীরের মধ্যে থাকা সূক্ষ্ম নালিকা যারা কোষের যোগাযোগ রক্ষা করে, তাকেই কি প্লাজমাডেজমাটা বলে। ঠিক আছে, তাকেই প্লাজমাডেজমাটা বলে। এখন হচ্ছে সেকেন্ড প্রশ্ন, ডিএনএ এর অর্ধ সংরক্ষণশীল অনুলিপল বলতে কি বোঝায়? ডিএনএ এর অর্ধ সংরক্ষণশীল অনুলিপল বলতে কি বোঝায়? এটা আমরা পড়েছি। অনুলিপন, অনুলিপন মানে কি? ডিএনএ থেকে আরেকটা ডিএনএ হবে, এটা কি ডিএনএ অনুলিপন। এবং এটা অনেকগুলা ওয়ে আছে, তুমি লিখবে অনুলিপন মানে হচ্ছে ডিএনএ থেকে তার কপি তৈরি করা, হুবহুব কপি তৈরি করা, সেটা হচ্ছে ডিএনএ অনুলিপন। ডিএনএ অনুলিপন তিন ভাবে সম্পন্ন হয়। কয় ভাবে? তিন ভাবে সম্পন্ন হয়। এর মধ্যে এর মধ্যে সব থেকে গ্রহণযোগ্য কোনটা? সব থেকে গ্রহণযোগ্য হচ্ছে ম্যাসেলসন এবং স্টাহল কর্তৃক প্রস্তাবিত অর্ধ সংরক্ষণশীল প্রক্রিয়া। যে প্রক্রিয়ায় তুমি পরে চিত্র আঁকবে, এই যে একটা ডিএনএ, মাতৃ ডিএনএ, এখান থেকে দুইটা ডিএনএ হবে। দুইটা ডিএনএ এর একটা সূত্রক হবে মাতৃ ডিএনএ সমান বা ওই রকম অনুরূপ, আরেকটা সূত্রক হবে কমপ্লিটলি নতুন। ঠিক আছে, আরেকটা সূত্রক হবে কমপ্লিটলি নতুন। তারপর তুমি দিবে 3 5 3 5। ঠিক আছে, 3 5 5 3। তাহলে এই যে যে নতুন দুইটা ডিএনএ তৈরি হয়, তার একটা থাকে পুরাতন সূত্রক আর একটা থাকে নতুন সূত্রক। ঠিক আছে, এটা হচ্ছে অর্ধ সংরক্ষণশীল বা সেমি কনজারভেটিভ মেথড। তুমি ব্যাখ্যা করবে এবং চিত্রটা সুন্দর করে দিয়ে দিবে, ছোট করে চিত্রটা সুন্দর করে ছোট করে দিয়ে দিবে। ঠিক আছে, তাইলেই ফুল মার্কস ইনশাআল্লাহ। আচ্ছা, দেখি গ নাম্বার কি বলছে, উদ্দীপকে এম দ্বারা নির্দেশিত অঙ্গাণুর গঠন বর্ণনা করো। তোমাকে রাইবোজোমের গঠন ব্যাখ্যা করতে বলছে। তো প্রথমে কি তোমার এস্টাবলিশ করতে হবে এটা যে রাইবোজোম। তুমি বলবে এম মানে হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, আমি কিন্তু শর্ট ফর্মে লিখছি, তোমরা এলাবোরেটলি লিখবে প্রোটিন ফ্যাক্টরি। আর আমরা জানি রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি, কারণ এটি ট্রান্সলেশন প্রক্রিয়ায় এমআরএনএ ও টিআরএনএ কে ব্যবহার করে বা ওদের সহায়তায় প্রোটিন তৈরি করে। ঠিক আছে, তারপর নিম্নে রাইবোজোমের গঠন বর্ণনা করা হলো। তোমাদের বলেছিলাম যখন গঠন বর্ণনা করতে হবে তখন অবশ্যই তুমি ভৌত গঠন লিখবে, তারপর রাসায়নিক গঠন লিখবে। সো রাইবোজোমের কি আছে? ভৌত গঠন আছে এবং রাসায়নিক গঠন আছে। ভৌত গঠন কি ভাইয়া? এটার দুইটা উপ একক আছে, উপ একক, তাই না?
80s রাইবোজোমের ক্ষেত্রে প্রথম উপ-একক হচ্ছে 60s, আরেকটা হচ্ছে কি 40s, গম্বুজাকৃতির উপ-একক। ঠিক আছে, প্রত্যেকটা উপ-এককে আবার কি 3টা করে অংশ থাকে। আচ্ছা, আবার 70s রাইবোজোমে তোমার 2টা উপ-একক আছে, একটা হচ্ছে 50s আর একটা হচ্ছে 30s, এই 2টা উপ-একক আছে। ঠিক আছে, ওকে, এটা তুমি ব্যাখ্যা করলে। রাসায়নিক গঠনে লিখবে রাইবোজোম আর আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। আমরা পড়েছি রাইবোজোম আর আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। কেউ যদি মনে করতে না পারো, সে চট করে বইটা সামনে রাখো। এবং আরএনএ ও প্রোটিন 1:1 অনুপাতে থাকে। এইচটিএস রাইবোজোমে 4 প্রকারের আরএনএ থাকে, রাইট? এইচটিএস রাইবোজোমে 4 প্রকারের আরএনএ থাকে এন্ড 80 প্রকার প্রোটিন থাকে। আর 70s যেটা আছে সেটাতে থাকে 3 প্রকার আরএনএ এন্ড 50 না 52 প্রকার প্রোটিন। তুমি ভৌত গঠন এবং রাসায়নিক গঠন ব্যাখ্যা করলে, তারপর কি অবশ্যই চিত্র আঁকতে হবে। চিত্র কি ভাইয়া? একটা ছোট সাব ইউনিট আঁকো। এটা তোমার ছোট সাব ইউনিট, এটা কি তোমার ছোট সাব ইউনিট, নিচে দিবা বড় সাব ইউনিট, বড় সাব ইউনিট। ঠিক আছে, এর মাঝখানে কি এমআরএনএ থাকবে না? এমআরএনএ থাকবে, তুমি দিবা এমআরএনএ। তারপর কি টিআরএনএ থাকে, এই যে টিআরএনএ থাকে, দিলা, সেটা দিলে এমআরএনএ, এটা হচ্ছে তোমার টিআরএনএ। ঠিক আছে, আর এই যে প্রোটিন যেটা তৈরি হবে, প্রোটিন তৈরি হয়ে বের হবে প্রোটিন, নতুন প্রোটিন। এটা কি বড় ছোট উপ-একক, ছোট উপ-একক, আর এটা হচ্ছে বড় উপ-একক। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ধাপটা বুঝছো কিভাবে আনসার করতে হবে? এইটা বুঝতে পারলেই আমার ক্লাস সফল। এই চ্যাপ্টার থেকে কয়টা প্রশ্ন আসে? একটা তো ইনশাল্লাহ তুমি পাবাই, বাট ধরো তোমার কলেজের পরীক্ষায় যদি 3টা চ্যাপ্টার থাকে এবং সেখানে 6টা সিকিউ করতে হয়, সেক্ষেত্রে এই চ্যাপ্টার থেকে 2টা সিকিউ পেতে পারো, তুমি 2টা সিকিউ পেতে পারো। গঠন বললে সেই জিনিসের যদি চিত্র থাকে, চিত্র চাক বা না চাক, তুমি চোখ বন্ধ করে চিত্র আঁকবা, চাক বা না চাক। আবারও বলছি, কোনো কিছুর গঠন বর্ণনা করতে বললে তোমার চিত্র যদি প্রশ্নে চায় তবু আঁকবা, না চায় তবু আঁকবা, মাস্ট, যদি ফুল মার্কস পেতে চাও। চিত্রটা বুঝতেছো না? এই যে এটা হচ্ছে ছোট ছোট উপ-একক আরএনএ, আর এটা হচ্ছে আরএনএ বড়, সরি রাইবোসোমের বড় উপ-একক। আর এই যে এখানে এমআরএনএ থাকে না, আমরা ট্রান্সলেশন প্রক্রিয়া পড়ছি মনে আছে? আরএনএ এর মধ্যেই তো, সরি রাইবোজোমের মধ্যেই তো ট্রান্সলেশন হয়, এমআরএনএ আসে, টিআরএনএ আসে। সো এটা হালকা করে দেখাইছি, এমআরএনএ এবং টিআরএনএ, বুঝছো? 3 প্রকার আরএনএ, 52 প্রকার প্রোটিন, বুঝিয়ে দেয়, এটা বোঝানোর কি আছে? তোমার ধরো 2টা হাত আছে, 2টা পা আছে, নাক আছে, এটা বোঝানোর কি আছে? এটা তোমার ফিচার, আল্লাহ তাআলা তোমাকে বানাইছে। সো রাইবোজোম বানানোর সময় 70s রাইবোজোমের ক্ষেত্রে আল্লাহ তাআলা এই উপাদানগুলো দিয়ে তাকে বানাইছে, কারণ তার মেইন রাসায়নিক উপাদান কি? আরএনএ এবং প্রোটিন। এবং বিজ্ঞানীরা কাউন্ট করে দেখছে যে এখানে 52 রকমের প্রোটিন থাকে, 3 রকমের আরএনএ থাকে। এখন ভাইয়া বায়োলজি অপশনাল নাকি ডাক্তার হওয়া যায় না? আমার বায়োলজি অপশনাল ছিল, আর আল্লাহ যেহেতু আমাকে ডাক্তার বানিয়েছে, ইনশাআল্লাহ তুমি ডাক্তার হতে পারবে, অপশন নিয়ে কোনো প্যারার কিছু নাই। আচ্ছা, তো আমরা গ নাম্বার শেষ, এখন ঘ নাম্বারে চলে আসি। উদ্দীপক এন এর মন্তব্যটি বিশ্লেষণ করো। এন আত্মঘাতী কিন্তু প্রয়োজনীয় অঙ্গাণু, এটা বিশ্লেষণ করো। মানে কি, তোমাকে অপিনিয়ন দিতে হবে, এই কথাটার ব্যাখ্যা তোমাকে দিতে হবে। তুমি কিভাবে ব্যাখ্যা দিবে? প্রথম অংশ দেখো, আত্মঘাতী এবং প্রয়োজনীয় অঙ্গাণু। তুমি আত্মঘাতী জিনিসটা জানো, লাইসোজোম কি করে, আমি শর্টকাট লিখছি, তুমি লিখবে এনটা হচ্ছে লাইসোজোম। কেন? কারণ তার মধ্যে অনেক হাইড্রোলাইটিক বা বিলীনকারী এনজাইম আছে। কত রকমের? 40 থেকে 50 রকমের। এটি একটি অতি গুরুত্বপূর্ণ অঙ্গাণু। কেননা কেননা এটি ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিস করে। ফ্যাগোসাইটোসিস করে কি করে? আমাদের বডিকে
জীবাণু থেকে রক্ষা করে, জীবাণু থেকে রক্ষা করে। তারপর এই লাইসোজোম কি করে বলতো? রোগাক্রান্ত কোষকে মেরে ফেলে, যেটা ভালো না, এটা দরকার নাই, যাতে এই রোগাক্রান্ত কোষ থেকে অন্য কোষে রোগ না ছড়াতে পারে। তারপর ভাইরাসে ও ক্যান্সারে আক্রান্ত কোষকে মেরে ফেলে এবং এদের প্রতিরোধ করে যাতে বিস্তার না হয়। তাহলে কি এটা প্রয়োজনীয়? এটা অসংখ্য প্রয়োজনীয়। তারপর কি এটা শুক্রাণুর মাথায় থাকা অ্যাক্রোজোমে একটি এনজাইম দেয়, তার নাম কি? হায়ালুরোনিডেজ এনজাইম, যেটা কি করে ওভাম বা ডিম্বাণুর প্রাচীরকে বিগলন ঘটিয়ে আলটিমেটলি শুক্রাণু যাতে ফার্টিলাইজেশন বা নিষেক ঘটাইতে পারে সেই জন্য হেল্প করে। তাহলে দেখো লাইসোজোমের এই এনজাইমটা না থাকলে কি তোমার নিষেক প্রক্রিয়ায় সম্পন্ন হতো না, তাই না? সেটা লিখবা। তারপর লিখবা এটা স্নেহ বিপাকে কাজ করে, অর্থাৎ এটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু যদি বিনা কারণে এই লাইসোজোমের ভেতরে থাকা বিধ্বংসীকারী গোলা বারুদ বোমা অর্থাৎ হাইড্রোলাইটিক এনজাইম গুলা কোষের মধ্যে বের হয়ে যায়, তখন কি হতে পারে? তখন হতে পারে অটোলাইসিস। আমি আবার বলছি এটা কিন্তু পার্শিয়াল লিখছি, তোমরা কিন্তু প্রপার ওয়েতে সাজায় লিখবা, বাট আমি কথাগুলো বলছি, বাট সবগুলা লিখতে গেলে 3 ঘন্টা লাগবে ক্লাস শেষ করতে। হ্যাঁ, অটোলাইসিস হতে পারে অটোফ্যাজি, যা কোষের জন্য আত্মঘাতী, যা কোষের জন্য কি আত্মঘাতী। সো তো পরে লিখবো উপযুক্ত আলোচনা থেকে বুঝতে পারি লাইসোজোম অতি গুরুত্বপূর্ণ একটি অঙ্গাণু, কিন্তু এটার বিধ্বংসী বা হাইড্রোলাইটিক এনজাইমগুলো যদি বিনা কারণে অবমুক্ত হয় তাহলে কোষের অন্যান্য অঙ্গাণুকে ধ্বংস করতে পারে, ইনফ্যাক্ট বা কার্যত পুরো কোষকে ধ্বংস করতে পারে, তাই এটি আত্মঘাতী। ঠিক আছে মাহিদ, 40 এবং 60 মিলে 100 না হয়ে কেন 80 হলো, এটা একটু বোঝান। আচ্ছা দেখো, তোমরা ম্যাথে পড়ছো 60 40 হচ্ছে 100, বুঝছো? কিন্তু এখানে দেখবা যে 60s প্লাস 40s এই দুইটা সাব ইউনিট মিলে তারা তৈরি করছে 80s রাইবোজোম। এটা কেন? এটা তোমাকে বুঝতে হলে প্রথমে জানতে হবে যে 60s আর 40s এরা নিছক কোনো নাম্বার নয়, এখানে এস দিয়ে বোঝাচ্ছে ভেদবার্গ ইউনিট। ভেদবার্গ ইউনিট এইটা কি বেসিকলি? এটা হচ্ছে একটা সেন্ট্রিফিউগাল ইউনিট। সেন্ট্রিফিউগাল কি? সেন্ট্রিফিউগাল হচ্ছে ধরো এটা একটা সার্কুলার ওয়ে, একটা বস্তু একটা কোনো কিছুকে কেন্দ্র করে ঘুরছে, এই ঘোরার সময় এই বস্তুটা সবসময় কেন্দ্র বিমুখে একটা অলিক বল অনুভব করবে যে কেন্দ্র থেকে ছিটকে চলে যাওয়ার জন্য, এটা সেন্ট্রিফিউগাল ফোর্স। ঠিক আছে, এখন এই যে আহ, তত্ত্ব, এই যে হাইপোথিসিস বা এই যে একটা ঘটনা, এটাকে ব্যবহার করে যখন কোনো জিনিসকে ঘোরানো হয় মিনিটে ধরো 3000 বার বা আরো বেশি করে, তখন তারা তাদের ভর, ঠিক আছে, তারা তাদের আকৃতি, তারা তাদের আণবিক গঠন ইত্যাদির ভিত্তিতে বিভিন্ন জায়গায় আলাদা হয়ে যায়। বিভিন্ন জায়গায় কি আলাদা হয়ে যায়, অর্থাৎ আমরা এভাবে আলাদা করতে পারি বিভিন্ন উপাদানগুলোকে। ঠিক আছে, সো রাইবোজোমকে এরকম সেন্ট্রিফিউগাল মেশিনে নিয়ে কি করলো, এরকম ভাবে তারা ঘোরাইলো, ঘুরায় তারা এরকম দুইটা ইউনিট পাইলো, 60s এবং 40s সাব ইউনিট পাইলো। ঠিক আছে, তারা আলাদা আলাদা ভাবে 60 এবং 40, কিন্তু যখন তারা একসাথে হয়ে যায় তখন কি হয় জানো? ওদের ভর, ওদের পরস্পরের প্রতি আসক্তি, ওদের আকৃতি ইত্যাদির কারণে যখন তারা কাছে আসে, ধরো এটা 60s এটা 40s, এখন ধরো যদি তারা নর্মালি যুক্ত হইতো যে 60 সাথে 40 যুক্ত করে দিব, ঠিক আছে 60 তারপর 40 যুক্ত করে দিব, তখন হয়তো 100, কিন্তু এটা তো আর নর্মাল যোগ না। তারা পরস্পরের সাথে আসক্তি, আকৃতি, গঠন, ত্রিমাত্রিক অভিবিন্যাস ইত্যাদির কারণে কি হয় জানো? যখন কাছাকাছি আসে তখন একটা আরেকটার উপরে ওভারল্যাপ হয়ে যায়। ধরো এটা আসলো যুক্ত হলো ওভারল্যাপিং ভাবে উপরিপাতিত হয়ে অতি আকর্ষণের কারণে, তখন কি হবে?
40-এর কিছু অংশ 60-এর মধ্যে প্রবেশ করে, তখন ওভারঅল হয় 80s। ঠিক একইভাবে 50-30 মিলে হয় 70, নট 80। ঠিক আছে, এখন বুঝতে পেরেছো মাই ডিয়ার স্টুডেন্টস? গুড গুড, এই দেখছো সবাই পারে। এটা আমি ক্লাসে 3-4 বার বলছি। আচ্ছা, তো আমাদের এটা শেষ, আমাদের 2 নাম্বার সিকিউ শেষ। 3 নাম্বার সিকিউ আমি তোমাদের বলবো না, আমি তোমাদের স্ট্যাম্পটা পড়াবো। স্ট্যাম্পটা পড়ানোর পর আমি একটা না সবার কমেন্ট দেখতে চাই যে ভাইয়া পারতেছি পারতেছি পারতেছি, এই কমেন্ট দেখে আমি শান্ত হব। ঠিক আছে, আশা আশা যুক্ত হব যে আমার স্টুডেন্টটা পারে। তোমরা বলো এটা পারবা কিনা। জীববিজ্ঞান শিক্ষক একটি আদর্শ উদ্ভিদ কোষের চিহ্নিত চিত্র আঁকলেন, যার বাইরের এম আবরণটি নির্জীব। দেখো, উদ্ভিদ কোষ বাহিরের এম আবরণটি কি নির্জীব, কিন্তু ভেতরের এন আবরণটি হচ্ছে সজীব। এখন তোমরা আমাকে বলো এম কি আর এন কি, এটা বুঝতে পারলেই খেলা শেষ। কেমন? ফার্স্ট স্পিক আপ মাই ডিয়ার স্টুডেন্টস। আল্লাহ কি যে বলছে। গুড গুড, পারার পাশাপাশি লিখো যে কোনটা কি। হ্যাঁ, একজন বলছে নিউক্লিয়াস, আমি খুবই মর্মাহত হলাম, খুবই মর্মাহত হলাম। এটা নিউক্লিয়াস কেমনে হবে ভাইয়া? এটা তো আবরণ, আবরণ কি নিউক্লিয়াস? সাইটোপ্লাজম, ও নো, কেন সাইটোপ্লাজম? এটা সাইটোপ্লাজমও না, আবরণের ভেতরে সাইটোপ্লাজম থাকবে। গুড, ভেরি গুড। এম হচ্ছে নির্জীব আবরণ, অর্থাৎ এম হচ্ছে কোষ প্রাচীর, আর এন হচ্ছে সজীব আবরণ, যেটা কোষ প্রাচীরের ভেতরে থাকে, সেটা কি কোষ ঝিল্লি। সেটা কি কোষ ঝিল্লি। ক্লিয়ার? এখন পারবো আমরা? পারবো। দেখো অটোলাইসিস কি একটু আগে পড়লাম। এই যে লাইসোজোম অনেক সময় তার হাইড্রোলাইটিক এনজাইমগুলো দিয়ে নিজের কোষকে নিজেই মেরে ফেলে, নিজের কোষকে নিজে বিদীর্ণ করে, এটাই কি অটোলাইসিস। এটা কি ভাইয়া? অটোলাইসিস। তারপর দেখো রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি কেন বলা হয়? কারণ রাইবোজোমের মধ্যে টিআরএনএ ও এমআরএনএ এর সহায়তায় ডিএনএর জেনেটিক কোড ওয়াইজ নতুন প্রোটিন তৈরি হয় অ্যামাইনো অ্যাসিডের পেপটাইডেশন বা অ্যামাইনো অ্যাসিডের পেপটাইড বন্ধনীর মাধ্যমে। যেহেতু রাইবোজোমের মধ্যে প্রোটিন তৈরি হচ্ছে, তাই রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। ঠিক আছে, ডান। এখন চলে আসো উদ্দীপকের এম আবরণটির ভৌত গঠন। ভৌত গঠন বলছে, ভৌত গঠনকে আমরা পড়ছি না বলতো? আমরা এমসিকিউ ক্লাসে পড়ছি যে ভৌত গঠনে কি থাকে, তাহলে এটা আমরা পড়ে ফেলছি, এটাও পড়ে ফেলছি। ভৌত গঠনে কি থাকে দেখো, আমি তোমাদের জন্য আবার এঁকে দিচ্ছি। ভৌত গঠনে থাকে এরকম, প্রথমে চিত্র আঁকবা, মধ্য পর্দা, তারপর কি আঁকবা, তারপর আঁকবা প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। ঠিক আছে, তারপর কি আঁকবা সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর একটু পুরো হবে 3 স্তর। আগে এঁকে ফেলবা, তারপর অন্য কিছু লেখা। তাহলে এখন লেবেলিং করো। দেখো এটা কি মধ্য পর্দা, এইটা কি প্রাথমিক প্রাচীর, এইটা কি সেকেন্ডারি প্রাচীর, এইটা কি ভাইয়া পিট এলাকা বা পিট পেয়ার। আবার অনেক সময় সেকেন্ডারি প্রাচীরের ভেতরের দিকে কি থাকে, টারশিয়ারি প্রাচীর থাকে। তাহলে এটা কি টারশিয়ারি প্রাচীর, কাদের থাকবে, নগ্নবীজ উদ্ভিদের। প্রাথমিক মধ্যপর্দা কি দিয়ে তৈরি, ফ্র্যাগমোপ্লাস্ট প্যাকটিক অ্যাসিড। প্রাথমিক প্রাচীর কি দিয়ে তৈরি, সেলুলোজ হেমিসেলুলোজ এবং জাইলেন্স অ্যারাবেন্স এটসেট্রা। সেকেন্ডারি প্রাচীর কি দিয়ে তৈরি, লিগনিন কাইটিন সুবেরিন ইত্যাদি দিয়ে তৈরি। শেষ। অর্থাৎ প্রথমে চিত্র, তারপর বর্ণনা, তারপর বর্ণনা দিতে হবে, বর্ণনা। ঠিক আছে, এইভাবে দিলে তুমি 3-এ 3 পাবা। চিত্র লেবেলিং করবা এবং নিচে লিখে দিবা চিত্র কোষ প্রাচীর। আর যে সূক্ষ্ম গঠন বলতো তাহলে কি লিখতা, ওই যে সেলুলোজ, তারপর কি সেলুলোজ চেইন, তারপর মাইক্রোফাইবেল ম্যাক্রোফাইবেল ফাইবার, তাই না? আর রাসায়নিক গঠন লিখলে ওই যে হেমিসেলুলোজ এটসেট্রা এটসেট্রা। গুড। এটা হচ্ছে কূপ ভাইয়া, এটা হচ্ছে কূপ। এই যে দেখো এটা কি, তুমি ধরো হাঁটতে হাঁটতে হঠাৎ করে পড়ে গেল না, এই যে পড়ে গেছো না, এটা কি কূপের মতো হলো না? এটা হচ্ছে কূপ এলাকা, অর্থাৎ যে জায়গায় মধ্যপর্দা ছাড়া আর কিছুই থাকে না সেটা হচ্ছে কূপ এলাকা। সেটা হচ্ছে কি কূপ এরিয়া বা কূপ এলাকা। ভাইয়া সবকিছু এখন সহজ লাগতেছে, গুড। এই জন্য দেখো শুরুতে আমি বলেছিলাম ইউ হ্যাভ টু গিভ ইউর সেলফ টাইম। কলেজে উঠেছো, সময় দিতে হবে।
আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ তোমাকে যেটা করতে বলছে তোমাকে এই পর্যায়ে এসে পড়াশোনা করা সৎভাবে ধর্মীয় কাজের পাশাপাশি সেটা করতে হবে। তখন দেখবা গ্র্যাজুয়ালি আস্তে আস্তে সবকিছুই সহজ হবে। তুমি সবকিছুর মর্মার্থ বুঝতে পারছো, সবকিছু তোমার কাছে এখন মেক সেন্স করছে, এখন ক্লিয়ার হচ্ছে। সো এই অধ্যবসায়, এই কষ্ট, এই ধৈর্য রাখতে হবে। তখন দেখবা জিনিসগুলো আরো সহজতর হবে। ওকে, গুড। ঘ নাম্বার দেখো, ঘ নাম্বার পারবো রে। দেখো এন আবরণটির গুরুত্ব। প্রথম কাজ কি, আমরা এন যে কি সেটা লিখবো। এন হচ্ছে, এন হচ্ছে আমার কি ভাই, এন হচ্ছে চিত্র এন, তুমি লিখবা এন হলো কোষ ঝিল্লি। কেন কোষ ঝিল্লি, কেন, ওয়াই দি কেন, তুমি ব্যাখ্যা করবা। কেননা এটি সজীব, ব্যাখ্যা করলা, এটি অতি গুরুত্বপূর্ণ। তারপর লিখবা এর কাজ, কি কাজ আছে আমি একটা শর্ট ফর্ম বলে দিচ্ছি, বৃক্ষপাত, মনে রাখবা, বৃক্ষপাত। বৃক্ষর বৃ দিয়ে হচ্ছে সে বৃহদাণু তৈরি করে, বৃহদাণু তৈরি করে। তুমি আবার শর্ট ফর্ম লিখো না, বাট শর্ট ফর্ম মনে রাখতে পারো। খ দিয়ে হচ্ছে বিভিন্ন জিনিস ক্ষরণ করে। কি কি ক্ষরণ করে বলতো, প্রোটিন, ঠিক আছে, নিউরো ট্রান্সমিটার, ঠিক আছে, হরমোন, এনজাইম ইত্যাদি। পা দিয়ে হচ্ছে পারস্পরিক বন্ধন, মানে অর্থাৎ একটা কোষের সাথে আরেকটা কোষের যোগাযোগ, তথ্যের আদান প্রদান। আর এই ত দিয়ে হচ্ছে তথ্যের ভিত্তি, অর্থাৎ কোন একটা খবর যে পাঠাও, তোমার বাসায় আমি গেলে কি করি, কলিং বেল চাপি না যে আমি আসছি তুমি দরজা খোলো। ঠিক অন্য একটা এনজাইম বা হরমোন এসে কোষঝিল্লির মধ্যে এসে কাজ করে, কারণ কোষঝিল্লির ভিতরে কি আছে, রিসেপ্টর আছে। আমরা কিন্তু কোষঝিল্লি যখন পড়ি খুব ভালো করে পড়েছিলাম, মনে পড়ে? আচ্ছা, তারপর কোষঝিল্লি কি করে, কোষঝিল্লির মধ্যে যে গ্লাইকোক্যালিক্সটা আছে সেটা কোষ শনাক্তকরণ করে, কোষ শনাক্তকরণ করে, ঠিক আছে, কোষ শনাক্তকরণ করে, ঠিক আছে। আর কোষের চার্জ এর স্থিতি বজায় রাখে। এইভাবে 10-12টা কাজ লিখবা, সাথে তো যে আকৃতি প্রদান, সুরক্ষা, ঠিক আছে, আকৃতি, আকার, সুরক্ষা এগুলো তো আছেই। আকৃতি, আকার, সুরক্ষা, প্রত্যেকটা একটা একটা করে পয়েন্ট লিখবা। তাহলে দেখো এভাবে 10-12টা কিন্তু হয়ে গেল। তারপর লিখবা কোষঝিল্লি যেতে এত এত কাজ করছে, আলটিমেটলি কি, কোষঝিল্লির গুরুত্ব অপরিসীম। এখন দেখো এটা সবাই লিখবে জানো, কিন্তু মাত্র 1% বা 0.1% লোক কি করবে জানো, ওরা একটু চালাকি করবে। ওরা চালাকি করে কি করবে জানো, 5টা কাজ লিখবে, ঠিক আছে, ওরা চালাকি করে যে কাজটা করবে, দেখো ধরো 1, এরকম 5টা কাজ লিখলো সে, তারপর এই জায়গায় সে সুন্দর করে একটা ছবি এঁকে ফেলবে, এরকম গোল্লা গোল্লা দিবে, ঠিক আছে, খুব ছোট না, গোল্লা গোল্লা দিল সে, গোল্লা, দেখো কৌশলী ছবি এঁকে ফেলবে। কেমনে একবার শর্ট ফর্মে 1 মিনিট আগে হয়ে যাবে। তারপর হচ্ছে লেজ, এই যে লেজ, ফ্যাটি অ্যাসিড লেজ, ঠিক আছে, লেজ, ওকে। তারপর সে প্রোটিন আঁকবে, প্রোটিন, কিছু প্রোটিন গায়ে লেগে থাকবে, জাস্ট এই যে গায়ে লেগে থাকবে কিছু প্রোটিন, কিছু প্রোটিন একদম সব দিকে চলে আসবে। আচ্ছা, কিছু এরকম প্রোটিন থাকবে, কিছু এরকম গ্লাইকোলিপিড থাকবে, কিছু গ্লাইকো প্রোটিন থাকবে, কিছু কোলেস্টেরল থাকবে। তারা কি করবে, সুন্দর করে একটা ছবি এঁকে দিবে। তাহলে ওই যে 0.1% কি 10-এ 10 পাবে। স্যার দেখবে আচ্ছা সবকিছু লিখছে, কি যেন একটা মিসিং, কি যেন একটা মিসিং। স্যার ওর খাতা দেখেই দেখবে আরে এটি তো মিসিং ছিল, কোষঝিল্লি চিত্রটা সে 1 মিনিট এঁকে দিছে, শেষ। দেখছো, এইভাবে ইউ হ্যাভ টু প্লে উইথ দ্য টিচার্স মাইন্ড, ইউ হ্যাভ টু বি অ্যাহেড অফ দেয়ার ইমাজিনেশন, দেন ইউ উইল বি স্মার্ট ইনাফ টু গেট 10 আউট অফ 10। আর এটা কিন্তু আঁকতে খুব বেশি সময় লাগে না, খুব অল্প সময় আঁকা যায়, খুব অল্প সময় আঁকা যায়, ঠিক আছে। এবং ভাই আপনার শার্টের ডিজাইনটা জোস লাগছে, থ্যাংক ইউ ফর ইউর কমপ্লিমেন্ট, বাট তুমি শার্ট না, তুমি হচ্ছে আলটিমেটলি ক্লাস দেখো।
প্লাজমা টাজমাটা দেওয়ার দরকার নেই। আচ্ছা, আমরা এটাও শেষ করলাম। এখন নেক্সট কয়েকটা আমরা সারপ্রাইজে চলে যাব। হ্যাঁ, আমরা সারপ্রাইজে চলে যাব এবং নেক্সট কয়েকটা খুব ফাস্ট দেখাবো। তোমাদের কাজ হবে ভাইয়াকে আশ্বস্ত করা যে ভাই আপনি নির্দ্বিধায় আগায় যান, সারপ্রাইজের কাছে যান, আমরা এগুলো পারবো। ক্লিয়ার? আর ইউ রেডি? ওকে, সো এটা দেখো পারো কিনা। আমরা শেষ করি, সারপ্রাইজ এখন আসে নাই, শেষ করি। ডিএনএ, ডিএনএ থেকে এম প্রক্রিয়ায় কিউ অণু তৈরি হলো, তারপর এন প্রক্রিয়ার মাধ্যমে প্রোটিন তৈরি হলো। এখন প্রথম হচ্ছে তুমি এটা কি করো, ফিল আপ করো যে অ্যাকচুয়ালি কি, কিউটা অ্যাকচুয়ালি কি। খেয়াল করো, ডিএনএ থেকে তার কোডটাকে বা তার জেনেটিক কোডটাকে কোডনে রূপান্তর করতে হয়, সেটা হচ্ছে কি এমআরএনএ। এই এমআরএনএ খবরটা নিয়ে যায় যে বস বলছে তোমার এই এই প্রোটিনটা বানাইতে হবে, ঠিক আছে। এই এমআরএনএ যায় রাইবোজোমে, রাইবোজোমের টিআরএনএ সহায়তায় প্রোটিন তৈরি করে। তাহলে এন প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন, মানে প্রোটিন তৈরির প্রক্রিয়া। আর ডিএনএ থেকে এমআরএনএ তৈরি বা মেসেঞ্জার আরএনএ তৈরি, এই এম প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। আর আরেকটা প্রক্রিয়া আছে রিভার্স ট্রান্সক্রিপশন। ওইটা কি? ওইটা যদি এমন হয় যে এমআরএনএ থেকে উল্টা ভাবে গিয়ে ডিএনএ তৈরি হচ্ছে, তখন আমরা বলি রিভার্স ট্রান্সক্রিপশন, যার জন্য একটা এনজাইম লাগে, রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম, যেটা এইচআইভি, করোনা ইত্যাদি ভাইরাসে থাকে। ঠিক আছে, গুড, ভেরি গুড, সবাই পারতেছে, শাবাশ, থামস আপ এন্ড হ্যাটস অফ টু ইউ গাইস। মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, মেটা, মেটা মানে কি বলতো, মধ্য। সেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার মাঝখানে থাকে, তখন হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম। তুমি একটা এরকম করে আঁকবা, এই সেন্ট্রোমিয়ার মাঝখানে এই যে দুইটা ক্রোমাটিড, সরি, এই ধরো সেন্ট্রোমিয়ার, এই যে দুই পাশে দুইটা ক্রোমাটিড, যেহেতু সেন্ট্রোমিয়ার মাঝখানে আছে তাই এটা হচ্ছে কি মেটাসেন্ট্রিক ক্রোমোজোম, যেটা অ্যানাফেজ দশায় পাওয়া যায়। অ্যানাফেজ দশায় পাওয়া যায় এবং ম্যাক্সিমাম ক্রোমোজোম হচ্ছে মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হয়। ঠিক আছে, গুড, ভেরি গুড। যেটা কি হয়, ভি আকৃতির হয়। কি আকৃতির হয়? ভি আকৃতির হয়। আরো কি একটা সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, রাইট? যথাক্রমে এল, জে, আই আকৃতির হয়। জেনেটিক কোড বলতে কি বোঝায় আমরা কিন্তু পড়েছি। জেনেটিক কোড আমরা পড়েছি না বলতো? আমরা এই যে আমরা কি বলেছি যে ডিএনএ এর মধ্যে, ডিএনএ এর মধ্যে বা যাদের ডিএনএ নেই তাদের আরএনএ এর মধ্যে নাইট্রোজেনাস বেজের যে নিউক্লিওটাইড গুলো থাকে, যেমন ধরো অ্যাডেনিন নিউক্লিওটাইড, ঠিক আছে, থায়ামিন নিউক্লিওটাইড, গুয়ানিন নিউক্লিওটাইড, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন, থায়ামিন নিউক্লিওটাইড, এরকম পরপর 3টি নিউক্লিওটাইড বেস সিকোয়েন্স নিয়ে যা গঠিত হয় সেটা হচ্ছে জেনেটিক কোড। সেটা হচ্ছে কি জেনেটিক কোড, যেটা জীবনের বায়োকেমিক্যাল ভিত্তি। পড়ছিলাম, মনে আছে? আমাকে সাহস দাও। ভাইয়া তো ভয় পাই যে কখন আমার ছাত্রছাত্রীরা, নাজুক ছাত্রছাত্রীরা ভুলে যায়, কখন বলে ভাই এটা তো পড়ি নাই। আমি সবসময় ভয়ে থাকি, বুঝছো? তোমরা আমাকে সাহস দিও যে ভাই আগায় যান, সমস্যা না, আমরা আছি আপনার সাথে। তানজিম ভাই ভয় নাই, ক্লাস ছাড়ি নাই। গুড গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, গ নাম্বারে কি আছে? কিউ দ্বারা নির্দেশিত অণুর রাসায়নিক গঠন। এই দেখো, কিউ দ্বারা নির্দেশিত অণু মানে কি, এমআরএনএ মানে কি আরএনএ, এটা রাসায়নিক গঠন আমরা কিন্তু পড়ে ফেলেছি। আরএনএ কি কি দিয়ে তৈরি, রাসায়নিক গঠন পড়ে ফেলেছি না? বলতো আরএনএ কি কি দিয়ে তৈরি? এই যে রাইবোজ শর্করা দিয়ে তৈরি। তুমি ছবি আঁকবা কিন্তু, রাইবোজ শর্করা, সাথে এখানে কি অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন অথবা ইউরাসিল নাইট্রোজেন ক্ষার, আর এখানে কি ফসফেট। এটা হচ্ছে আরএনএ। শর্করা ও নাইট্রোজেনাস ক্ষার নিউক্লিওসাইড, নিউক্লিওসাইডের সাথে অজৈব ফসফেট নিউক্লিওটাইড, এরকম অসংখ্য নিউক্লিওটাইডের একটা সূত্রক হচ্ছে কি আরএনএ। শেষ, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, উদ্দীপকে নির্দেশিত এম ও এন প্রক্রিয়ার মধ্যে পার্থক্য দেখাও। আমরা কিন্তু ব্যাখ্যা করেছি। তুমি বলবা উদ্দীপকে এম প্রক্রিয়া হচ্ছে ট্রান্সক্রিপশন আর এন প্রক্রিয়া হচ্ছে ট্রান্সলেশন। নিম্নে এর পার্থক্য দেওয়া হলো। প্রথমে কি ইন্ট্রো, ইন্ট্রোতে কি চেনাইতে হবে স্যারকে, স্যার এন মানে হচ্ছে এটা, এম মানে হচ্ছে এটা। কেন? কারণ ডিএনএ থেকে এমআরএনএ তৈরিকে বলা হয় ট্রান্সক্রিপশন। নিম্নে এর পার্থক্য দেওয়া হলো, তারপর পার্থক্যটা লিখবা। পার্থক্যের বিষয় এম, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। প্রথম কি পার্থক্যের বিষয়,
তারপর ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এটা মানে কি? সংজ্ঞা লিখবে প্রথমে। সংজ্ঞা, এটা হচ্ছে ডিএনএ থেকে এমআরএনএ, এটা এমআরএনএ থেকে প্রোটিন তৈরি। এইটা হয় নিউক্লিয়াসে, এটা হয় সাইটোপ্লাজমে। এইটাতে টিআরএনএ সহায়তা লাগে না, রাইবোজোমের সহায়তা লাগে না। এটাতে টিআরএনএ এবং রাইবোজোমের সহায়তা লাগে। ঠিক আছে? এইটাতে লাগে আরএনএ পলিমারেজ এনজাইম, এখানে লাগে অ্যামাইনো অ্যাসিড সিনথেটেজ এনজাইম। ঠিক আছে? এটার পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন হয়, এটার পোস্ট ট্রান্সলেশনের খুব একটা মডিফিকেশন নাই। ঠিক আছে? এইটা সেন্ট্রাল ডগমার দ্বিতীয় ধাপ বলতে পারো, আর এটা সেন্ট্রাল ডগমার বা বৈশিষ্ট্য প্রকাশের শেষ ধাপ। আমরা কি পারবো রে ভাই ট্রান্সলেশন ট্রান্সক্রিপশনের যে পার্থক্য, এটাকে আমরা সুন্দর করে লিখতে পারবো? পারলে বলো ভাই পারবো, না পারলে বলো ভাই আমি শিখে নিব, কারণ আপনি পড়াইছেন এটা। গুড। এইটার ছাঁচ হচ্ছে একটা ডিএনএ, আর এইটা কি? এটা এমআরএনএ কে ব্যবহার করে এমআরএনএ এর কোডনকে অ্যাসিডের অ্যামিনো অ্যাসিড দেন প্রোটিনে রূপান্তর করে। শেষ। গুড, ভেরি গুড। এই বইয়ে দেখবা আছে এগুলা, আমি পড়াইছি তো, স্লাইডে সব আছে। কি যে বলো, তোমাদের পড়িয়ে পড়িয়ে সব শক্তি বিনাশ করে ফেলছি নিজের। এই যে আবুল হাসান স্যারের বইয়ে সুন্দর করে দেওয়া আছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য। ওকে, গুড। তাহলে আমরা এটাও পড়ে ফেললাম, শেষ। এত কিছু পড়াচ্ছি তোমাদের, এখন কি? আচ্ছা, এখন কয়েকটা বাড়ির কাজ দিব, দাঁড়াও। এটা বাড়ির কাজ। উদ্দীপকের কোষে বিদ্যমান বিভিন্ন অংশের মধ্যে একটিকে বলা হয় কোষের মস্তিষ্ক। কোষের মস্তিষ্ক, তাহলে তুমি বুঝতেই পারছো এটা কি। অন্যটিকে বলা হয় কোষের রান্নাঘর। এটা হচ্ছে ফান ওয়ার্ক, এটা নিজে করবা, নিজে প্রপারলি লিখবা একদম। কয় মিনিটে? 25 মিনিটে লেখার চেষ্টা করবা, নিজে প্রপারলি লিখবা। এটা টাইম কত? 25 মিনিটস। একদম ঘড়ি ধরে ধরে পরীক্ষার মতো করে লিখতে হবে। ক্লিয়ার? করবা তো নাকি করবা না? দেখো, আমি যতই সিকিউ তোমাকে পড়াই, যতই ধরায় দিই, যত আমি বোর্ডে লিখি, তুমি নিজে না লিখলে তোমার সিকিউ লেখার স্কিল বাড়বে না, তুমি টাইমলি শেষ করতে পারবে না, তুমি সিকিউ এর স্ট্যাম্প বুঝে, প্রশ্ন বুঝে বা ক্লু বুঝে সেটা আনসার করতে পারবে না। সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস বাই ইয়োর সেলফ। বুঝছো? করবা তো? একদিন এসে, ভাই মারবো না হয় মরবো না, আমি সব মারামারিতে আমি নাই। ঠিক আছে? প্রপারলি ক্লাস করো, আর সবসময় নন ভায়োলেন্ট থাকবা, এত ভায়োলেন্ট হওয়ার কিছু নাই। আচ্ছা, আমরা শরীরের যত্ন নিব, ঠিক আছে, আমরা নিয়মিত ঘুমাবো, সবকিছু করব। ওকে, দেখো নিউক্লিয়াস সাইট কি আমরা পড়েছি, সমাপ্তি কোডন, স্টপ কোডন, ননসেন্স কোডন আমরা পড়েছি। উদ্দীপকে প্রথমে উল্লেখিত অংশটির গঠন বর্ণনা করো। নিউক্লিয়াসের গঠন অলরেডি ব্যাখ্যা করে ফেলেছি আমি, তাই না? তারপর দেখো উদ্দীপকের শেষে উল্লেখিত অংশটি, মানে প্লাস্টিড না থাকলে কি হইতো না হইতো, সেটা তুমি সুন্দর করে ব্যাখ্যা করবে, এবং অবশ্যই কি চিত্রটা এঁকে দিবা। এবং কেন তুমি এটাকে প্লাস্টিড বলছো সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে, অর্থাৎ চিনতে হবে। কিভাবে চিনলাম সেটা টিচারকে বুঝাইতে হবে, তারপর মেইন প্রশ্নে আসতে হবে। ধামাকা আছে, ধামাকা এত সহজে আসলে হবে? আরেকটা দিতে হবে। উদ্ভিদ কোষে এমন দুই অঙ্গাণু, দেখো এটাও নিজে করবা। এমন দুটি অঙ্গাণু উপস্থিত যার প্রথমটি না থাকলে কোষটিতে সবাত শ্বসন সম্পন্ন হয় না। সবাত শ্বসনের 4টা ধাপ, এর মধ্যে 3টা ধাপ কোথায় হয়? মাইটোকন্ড্রিয়াতে হয়। মাইটোকন্ড্রিয়া না থাকলে সবাত শ্বসন হয় না। তাহলে প্রথমটা মাইটোকন্ড্রিয়া, অপরটির উপর পৃথিবীর সকল জীবকুল প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল, অর্থাৎ কি প্লাস্টিডের উপর। এটা কি প্লাস্টিড।
যেটা উদ্ভিদ খাবার বানায়, আর উদ্ভিদ খাবার বানায় বলতেই আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল। তাহলে দেখো সেম জিনিস। ঠিক আছে, গুড মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড, সাবাস, থ্যাংক ইউ। এটাও নিজে করবা এবং 25 মিনিট টাইম, কয় মিনিট? 25 মিনিট। এটা দেখে আসো, এটাও নিজে করবা 25 মিনিট। জীবজগতে পিতামাতার বৈশিষ্ট্যগুলো সন্তান সন্ততিতে স্থানান্তরিত হয় কি? জৈব অণুর মাধ্যমে। জৈব অণু, অণু বলছে, তোমার জৈব অণু কোনটা? ডিএনএ, মাস্টার মলিকিউল, প্রভু অণু, বংশগতির আণবিক একক। জীবের কোষ বিভাজন অন্যতম পূর্ব শর্ত উক্ত জৈব অণুটির একটি থেকে দুটিতে পরিণত হওয়া। আমরা পড়েছিলাম কোষ বিভাজনের আগে কি ডিএনএ একটা থেকে দুইটাতে রূপান্তরিত হয়, অর্থাৎ রেপ্লিকেশন হয়। এই জৈব অণুটির সাথে রাইবোজ সমৃদ্ধ, দেখো রাইবোজ সমৃদ্ধ এক সূত্রক জৈব অণু, রাইবোজ সুগার থাকে, এবং এক সূত্রক জৈব অণু কোনটা? আরএনএ। এর গুরুত্বপূর্ণ বৈসাদৃশ্য বা অমিল বিদ্যমান। মাইসেলি কি? ওই যে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। ট্রিপলেট কোডন বলতে কি বোঝায় আমরা পড়েছি, গুড। উদ্দীপক আলোচিত জৈব অণুটির দুটিতে পরিণত হওয়ার পদ্ধতি বর্ণনা করো, অর্থাৎ রেপ্লিকেশন বর্ণনা করবা। রেপ্লিকেশন বর্ণনা করবা, আমি বলে দিলাম, বাট তোমাদের কাছে লেখা। কেউ যদি ফাঁকি দাও সেই ক্ষেত্রে আমি খুবই মন খারাপ করব, কারণ তোমরা কথা দিয়েছো, ফাঁকি দিবা না। উদ্দীপকের শেষ বাক্যটি যথার্থতা বিশ্লেষণ। শেষ বাক্য কোনটা? এটা। এই যে ডিএনএ এবং আরএনএ যে ডিফারেন্ট, ওদের পার্থক্য, অর্থাৎ তুমি এটা লিখবা ডিএনএ ভার্সেস আরএনএ, অর্থাৎ পার্থক্য আকারে লিখবা। প্রথমে ডিএনএ কোনটা ব্যাখ্যা করবা, আর কেন আরএনএ বলছো, কারণ এক সূত্রক, কারণ রাইবোজ শর্করা আছে, ডিঅক্সি রাইবোজ শর্করা নাই, এটা ব্যাখ্যা করবা, তারপর পার্থক্য আকারে দিবা। ঠিক আছে? রেপ্লিকেশন পারি ভাইয়া, পারারই তো কথা। ফিয়ারলেস ফাইটাররা তো অবশ্যই পারবে, এবং তারা নিজে পারবে, অপরকেও শেখাইতে পারবে। তারা এমন ভাবে তৈরি হচ্ছে, রাইট? গুড। ওকে, এখন চলে আসে ধামাকা। ধামাকা কি জানো? আমরা নটরডেম কলেজের কিছু প্রশ্ন সলভ করব এখানে। নটরডেম কলেজের কিছু প্রশ্ন সলভ করব। সো রেডি আছো? আমরা একদম বেস্ট অফ দ্য বেস্ট, যারা ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয় সবাই ভালো, বাট যেহেতু নটরডেম কলেজে তোমার একদম প্রপার ওয়েতে ভর্তি পরীক্ষা হচ্ছে, তো মোটামুটি ভালো ছেলেরাই ভর্তি হয়। এবং ওদের ডেইলি উইকলি কুইজ থাকে, সেন্টার পরীক্ষা থাকে। পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়, কারণ তুমি যেখানেই পড়ো না কেন, তোমাকে টপ স্টুডেন্টের সাথে কম্পিট করে ভালো জায়গায় চান্স পাইতে হবে। ঠিক আছে? So আমরা চেষ্টা করব আগে থেকে ওই জায়গার কলেজের স্টুডেন্টগুলো কিভাবে পড়ে, কোন ধরনের প্রশ্নে পরীক্ষা দেয়, সেগুলো সম্পর্কে নিজেদের আপ টু ডেট রাখার। বুঝছো? আচ্ছা চলো, এটা বেসিক্যালি আমাদের একটা কুইজের প্রশ্ন। আমাদের কুইজ হয় তো, ওই কুইজের প্রশ্ন। তো দেখো সবাই, আমরা এতক্ষণ বোর্ডের সিকিউ সলভ করলাম, এখন নটরডেম কলেজের কুইজে আসা একটা সিকিউ সলভ করব। আমি সিকিউ এর প্যাটার্নটা তোমাদের ধরায় দিব, এবং তোমরা ক্লু ওয়াইজ ধরতে পারছো না সেটা আমাকে বলবে। দেখো সর, মানে একটা বস্তুর কথা বলা হয়েছে। বংশগতির বৈশিষ্ট্য ধারণকারী অ্যাসিড, বংশগতির বৈশিষ্ট্য ধারণকারী অ্যাসিড, যা কোষের প্রধান রঞ্জক ধারণকারী অংশে অবস্থান করে। ক্লুটা খেয়াল করো, বংশগতির বৈশিষ্ট্য ধারণকারী অ্যাসিড মানে কি? নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড, টু বি মোর স্পেসিফিক মাস্টার মলিকিউল, প্রভু অণু বা বংশগতির মূল যে নিউক্লিক অ্যাসিড সেটা কি? সেটা মোস্টলি থাকে ডিএনএ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। এটা কোথায় থাকে কিভাবে বুঝলাম? কোষের প্রধান রঞ্জক ধারণকারী অংশে অবস্থান করে। কোষের প্রধান রঞ্জক ধারণকারী অংশ কোনটা? ক্রোমোজোম, নামে হচ্ছে ক্রোমা, কালার, ক্রোমোজোম। আমরা জানি নরমালি এই যে ক্রোমোজোম, ক্রোমোজোমে কি থাকে? ডিএনএ এবং হিস্টোন প্রোটিন দিয়ে ক্রোমোজোম তৈরি হয়, এই যে ডিএনএ। তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? আমরা প্রথম ক্লু থেকে বুঝলাম সরহ হচ্ছে ডিএনএ বা ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ঠিক আছে? সরায়া এমন একটা জিনিস যার ক্লু হচ্ছে কোড বা কোডন, অ্যান্টিকোডন বাহী নিউক্লিক অ্যাসিড, যা অ্যামিনো অ্যাসিডের সমন্বয়ে জীবের বিশেষ জৈব বস্তু তৈরিতে ভূমিকা রাখে। ক্লুগুলা খেয়াল করো, কোড এবং অ্যান্টিকোড। আমরা জেনেটিক কোড পড়েছি, ডিএনএ তে থাকে। এই জেনেটিক কোডের কোডন তৈরি করে কে বলতো? এমআরএনএ।
ডিএনএ থেকে তুমি এমআরএনএ তৈরি করছো, অর্থাৎ কোডন তৈরি করছো। আর অ্যান্টিকোডন কই থাকে বলতো? অ্যান্টিকোডন থাকে টিআরএনএ তে। তাহলে সরায়াতে কি বোঝাচ্ছে তোমাকে? নিউক্লিক অ্যাসিড কোনটা? আরএনএ বোঝাচ্ছে, রাইবো নিউক্লিক অ্যাসিড বোঝাচ্ছে। ঠিক আছে, এই এমআরএনএ এবং টিআরএনএ কি করে? জীবের বৈশিষ্ট্য প্রকাশকারী মেইন যে অণুটা আছে, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, প্রোটিন তৈরি করে। তাহলে জীবের বিশেষ জৈব অণু বলতে এটা কোনটা বোঝাচ্ছে? প্রোটিন। কাকে ইন্ডিকেট করছে? প্রোটিনকে ইন্ডিকেট করছে। তাহলে দেখো, তারা এই ধরনের প্রশ্নে পরীক্ষা দেয় এবং এইগুলা প্রশ্ন ধরতে কিন্তু খুব অল্প সময় দেয়। একটা সিকিউ থাকে, 10টা এমসিকিউ থাকে, উইদিন 30 মিনিটস ইউ হ্যাভ টু আনসার। বুঝছো? সো প্রপার কনসেপ্ট ছাড়া কিন্তু এই ক্লুগুলা খুব অল্প সময় ধরা সম্ভব না, কারণ অনেকগুলো ক্লু থাকে। আর যারা ক্লুগুলো ধরে ফেলছে তারা অ্যাকচুয়ালি সিকিউর আনসার করে ফেলছে। বুঝছো? সো এই ধরনের প্রশ্নে নিজেকে টেস্ট করতে হবে, এই ধরনের প্রশ্নে তোমাকে পরীক্ষা দিতে হবে। বুঝছো? আর যখন এই ধরনের প্রশ্নগুলো তুমি পারবা, তখন তুমি বুঝবা ইউ আর ইন এ রাইট ট্র্যাক, তোমার একটা সলিড ফাউন্ডেশন হচ্ছে। আর এখানে সবাই পারতেছে, দ্যাট মিন্স আমরা সঠিকভাবেই পড়াশোনা করেছি, দ্যাটস ওয়াই আমরা এগুলা পারছি। ওকে, তাহলে দেখো অটোলাইসিস কি আমরা পড়েছি, রাইট? এমআরএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য লিখা আমরা অবশ্যই পারবো। এটা এমআরএনএ আর টিআরএনএ এর মধ্যে পার্থক্য হবে আর কি। হ্যাঁ, আচ্ছা, সবগুলো পিউরিন বেজের ব্যবহার পূর্বক, খুব ভালো করে খেয়াল করো, কুইজে আসে একটা প্রশ্ন, সবগুলো পিউরিন বেজের ব্যবহার পূর্বক অ এর গঠন বা ডিএনএ এর গঠন ব্যাখ্যা করো। এখানে ক্যাচটা কি? সবগুলো পিউরিন বেস। এখন আমরা পড়েছি, খেয়াল করে দেখো যে ডিএনএ অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে তৈরি। এর মধ্যে একটা থাকে অ্যাডেনিনের নিউক্লিওটাইড, একটা থাকে গুয়ানিনের নিউক্লিওটাইড, এক ধরনের থাকে থায়ামিনের নিউক্লিওটাইড এবং সাইটোসিনের নিউক্লিওটাইড। এ আর টি বন্ধন তৈরি করে, জি আর সি বন্ধন তৈরি করে। এর মধ্যে অ্যাডেনিন এবং গুয়ানিন ওরা হচ্ছে পিউরিন, ওরা হচ্ছে পিউরিন, পিউরিন নাইট্রোজেনাস ক্ষার। ঠিক আছে, সো তোমাকে এখানে বলেছে যে সবগুলো পিউরিন বেজের ব্যবহার পূর্বক অ এর গঠন ব্যাখ্যা করো, অর্থাৎ অ্যাডেনিন এবং গুয়ানিনকে ব্যবহার করে তোমার নিউক্লিওটাইড বানাতে হবে এবং সেই সাপেক্ষে ডিএনএ এর গঠনটা ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ তুমি যে নিউক্লিওটাইডটা বানাবা, অর্থাৎ ডিঅক্সিরাইবোজ শর্করা, যেটা 2 নং কার্বনে অক্সিজেন থাকবে না, তার সাথে তোমার একবার দিতে হবে অ্যাডেনিন নাইট্রোজেনাস ক্ষার ফসফেট, এবং আরেকটা নিউক্লিওটাইড হবে তোমার কি বলতো? গুয়ানিন বা পিউরিন নাইট্রোজেনাস ক্ষার এবং ফসফেট। এই অ্যাডিনোসিন নিউক্লিওটাইড এবং গুয়ানোসিন নিউক্লিওটাইড, এগুলা দিয়ে তোমার ডিএনএ মডেলটা ব্যাখ্যা করতে হবে। অর্থাৎ নিউক্লিওটাইড যে তৈরি হচ্ছে সেটা তুমি দেখাবা। সো ক্যাচটা হচ্ছে পিউরিন বেজের ব্যবহার পূর্বক অ এর গঠন ব্যাখ্যা করো। ঠিক আছে, খুব সুন্দর প্রশ্ন। তারপর দেখো, উদ্দীপকের সরায়া, সরায়াটা কি ছিল? আরএনএ ছিল। তৈরিতে অ কিভাবে ভূমিকা রাখে, মানে ডিএনএ কিভাবে ভূমিকা রাখে সরায়া তৈরি করতে, মানে আরএনএ তৈরি করতে? আমরা পড়েছি ডিএনএ থেকে একটা প্রক্রিয়া আছে না, ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় এমআরএনএ তৈরি হয়। এইখানে আমরা এই ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটা ব্যাখ্যা করব। এই যে ডিএনএ জেনেটিক কোড ওয়াইজ কোডন সম্পন্ন, কমপ্লিমেন্টারি কোডন সম্পন্ন এমআরএনএ তৈরি হয়। ট্রান্সক্রিপশন প্রসেস কোথায় হয়? নিউক্লিয়াসে হয়। কিভাবে হয়? সূচনা, তারপর কি সূত্র বর্ধিতকরণ, তারপর সমাপ্তিকরণ, তারপর পোস্ট ট্রান্সক্রিপশন মডিফিকেশন হয়। তুমি এই জিনিসগুলো ব্যাখ্যা করবে এখানে। সো পারা সম্ভব? এখন যেটা করতে হবে, আমি একটা তো বুঝিয়ে দিলাম, আরেকটা নরডেম কলেজের প্রশ্ন তোমাকে দিব, ওইটা বাসায় 25 মিনিটের মধ্যে আনসার করতে হবে। কত মিনিটের মধ্যে? 25 মিনিটের মধ্যে আনসার করতে হবে। এখন বলো, যারা এতক্ষণ ওয়েট করছিলা সারপ্রাইজের জন্য, তারা কি মোটামুটি সন্তুষ্ট যে ভাই ভালো একটা সারপ্রাইজ দিয়েছেন, কোয়ালিটি প্রশ্ন, টু কম্পিট উইথ দ্য টপ মোস্ট স্টুডেন্টস, এরকম একটা জিনিস দিয়েছেন? খুশি? গুড, ভেরি গুড, থ্যাংক ইউ। ক্লিয়ার? গুড, ভেরি গুড। তাহলে আমরা নেক্সট ধামাকাতে চলে যাই। তাহলে এটা কি আমি ফাঁকা রাখলাম, নিজে সুন্দর করে লিখবা, নিজে প্র্যাকটিস করবা, নিজে নিজে পারা সম্ভব।
নেক্সট আমরা দেখি আরেকটা নটরডেম কলেজের সেন্টাপ পরীক্ষা আসা প্রশ্ন। আমরা স্ট্যাম্পটা দেখি, উদ্দীপকটা দেখে আইডিয়া করার চেষ্টা করে আমাকে কি বুঝিয়েছে। তারা একটু স্মার্টলি ক্লু দেয়, বুঝছো? নর্মাল গতানুগতিক ক্লু দেয় না, একটু স্মার্টলি ক্লু দেয়। সো দেখো, জীববিজ্ঞান ক্লাসে শিক্ষক ডিএনএ ধারণকারী, প্রথম ক্লু ডিএনএ ধারণকারী দুটি কোষীয় অঙ্গাণু। তোমরা পড়েছো দুইটা এন্ডোসিম্বায়ন্ট, মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড, যাদের মধ্যে কি আছে? বৃত্তাকার ডিএনএ আছে। তারা কোষীয় অঙ্গাণু হওয়া সত্ত্বেও কি বৃত্তাকার ডিএনএ ধারণ করে। তার মানে এখানে বুঝিয়েছে কি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিড। যার প্রথমটির মাধ্যমে কোষে অ্যাটিপি তৈরি হয়। সো এটা খুবই ইজি ক্লু। এটা অ্যাটিপি অর্থাৎ শক্তি তৈরি করে, বায়োলজিক্যাল কয়েন তৈরি করে। দ্যাট মিন্স এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া অপরটির অনুপস্থিতির কারণে পরজীবিতা দেখা দেয়। এটা একটা স্মার্ট ক্লু। দেখো, পরজীবিতা মানে কি? অপরের উপর নির্ভর করে সে বেঁচে থাকে। অর্থাৎ বলতে পারো সে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। দ্যাট মিন্স সে হয়ে যায় হেটারোট্রফ। হেটারোট্রফ। কারা হেটারোট্রফ? যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। কেন পারে না? কারণ নিজের খাবার নিজে তৈরি করতে হলে দরকার প্লাস্টিড, ঠিক আছে? দরকার ক্লোরোপ্লাস্ট, ঠিক আছে? দরকার ক্লোরোফিল। ওই ক্লোরোফিলকে ব্যবহার করবে, সানলাইটকে ব্যবহার করবে, কার্বন ডাই অক্সাইড পানিকে মিশিয়ে সে আলটিমেটলি দুইটা ধাপে কি তৈরি করবে? গ্লুকোজ বা শর্করা তৈরি করবে। আর যাদের প্লাস্টিড থাকবে না বা ক্লোরোপ্লাস্ট থাকবে না বা থাইলাকয়েডে ক্লোরোফিল থাকবে না, তারা কি করতে পারবে না? নিজের খাবার নিজে তৈরি করতে পারবে না। দ্যাটস ওয়াই দে উইল বি হেটারোট্রফ বা পরজীবী। তার মানে কোনটির অনুপস্থিতির কারণে পরজীবিতা দেখা দেয়? উত্তর হচ্ছে প্লাস্টিড। তাহলে দেখো, ক্লু ওয়াইজ কিন্তু আমরা দুইটা অঙ্গাণু সিলেক্ট করে ফেললাম। নাও দ্য ওয়ার্ক ইজ ডান। এখন তো মোটামুটি সবকিছু পারবে। চলো প্রশ্নগুলো দেখি। প্লাজমাডেজমাটা কি আমরা অলরেডি ডিসকাস করেছি আগের সিকিউয়ে। লাইসোজোমকে আত্মঘাতী বা সুইসাইডাল অর্গানেল কেন বলা হয়? কারণ সেটা অটোলাইসিস করতে পারে, অটোফেগি করতে পারে, রাইট? উদ্দীপকের প্রথম অঙ্গাণুটির গঠন ব্যাখ্যা করো। আমরা মাইটোকন্ড্রিয়ার গঠন কিন্তু ব্যাখ্যা করে দেখিয়েছি। জাস্ট ক্যাচটা হচ্ছে দেখা, ক্লুটা দেখে বুঝে ফেলা জিনিসটা কি। উদ্দীপকে নির্দেশিত অঙ্গাণু দুটির জীব জগতের জন্য অপরিহার্যতা বিশ্লেষণ করো। তুমি মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের ব্যাখ্যা বিশ্লেষণ করে তার প্রয়োজনীয়তা এবং প্রয়োজনীয়তা আলোচনার সাপেক্ষে তুমি তাদের গুরুত্ব ব্যাখ্যা করবা, ঠিক আছে? এবং এরা কি করতে হবে? অবশ্যই তুমি যে বুঝেছো মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড কেন বুঝেছো, তোমার উত্তরের সাপেক্ষে জাস্টিফিকেশন দিতে হবে যে ভাইয়া বা স্যার আমি এইভাবে বুঝেছি, এটা মাইটোকন্ড্রিয়া, এটা প্লাস্টিড। অর্থাৎ এই যে হেটারোট্রফ অটোট্রফের কাহিনীটা তোমাকে বলতে হবে। ক্লিয়ার মাই ডিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার? থ্যাংক ইউ। আমাকে থ্যাঙ্কস দেওয়ার কিছু, ইটস মাই রেসপন্সিবিলিটি টু গিভ সামথিং গুড টু ইউ। আই ট্রাই মাই বেস্ট ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ। বাট তুমি সবসময় নিজে কাজ করবা। এম আই ওর্থি এনাফ টু ফাইন্ড থ্যাঙ্কস ফ্রম মাই প্যারেন্টস? আমার যে এফোর্টটা আছে তার জন্য কি আমার আব্বু আম্মু আমাকে থ্যাঙ্কস দিবে কিনা? যদি এইটা দেয়, দ্যাট মিন্স আই এম অন এ গুড ট্র্যাক। আই এম ট্রাইং হার্ড টু মেক দেম প্রাউড। আচ্ছা, সো বাকিটা নিজে করে ফেলবা। নেক্সট লাস্ট ধামাকা সেটা হচ্ছে আরেকটা সিকিউ প্রশ্ন। আমাদের সেন্টাপ পরীক্ষায় আসা, অর্থাৎ নটরডেম কলেজের সেন্টাপ পরীক্ষায় আসা। সিকিউটা লক্ষ্য করো এবং স্ট্যাম্পটার দিকে তাকাও। অনেক অনেক ক্লু দেওয়া এবং ক্লুগুলা ধরে তোমার বের করতে হবে কোন অঙ্গাণুর কথা বলেছে। সো চলো আমরা শুরু করি। শিক্ষক শ্রেণীকক্ষে কোষের গঠন বিশ্লেষণ করার সময় এ আবরণ এবং বি অঙ্গাণুর কথা বললেন। এ আবরণ, বি অঙ্গাণুর কথা বললেন। এ এবং বি উভয়ই সমস্ত সজীব কোষে বিদ্যমান থাকে। খেয়াল করে দেখো, এ আবরণ, বি অঙ্গাণু। তোমার কোষে একটা অঙ্গাণু আছে যেটাকে বলে সার্বজনীন বা ইউনিভার্সাল অর্গানিল। সেটা কি? রাইবোজোম। যেটা তোমার আদিকেন্দ্রিক থাকে, সুকেন্দ্রিক, সব ধরনের কোষে বিদ্যমান থাকে, সব ধরনের সজীব কোষে বিদ্যমান থাকবে। তাহলে বিটা হচ্ছে কি? রাইবোজোম। ঠিক আছে, এটা ইজি ছিল, বুঝে ফেললাম। এই আবরণী, কোন আবরণী সব জায়গায় থাকে? খেয়াল করে দেখো, তুমি দুইটা আবরণী পড়েছো, একটা কোষ প্রাচীর আর একটা হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এই কোষ প্রাচীর উদ্ভিদে থাকে, প্রাণীতে নাই। তার মানে সব ধরনের সজীব কোষে কোষ প্রাচীর থাকে না। কিন্তু কোষ ঝিল্লি উদ্ভিদ প্লাস প্রাণী দুই ধরনের সজীব কোষেই উপস্থিত থাকে। দ্যাট মিন্স
এই আবরণী হচ্ছে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বা প্লাজমা লেমা বা বায়ো মেমব্রেন। ক্লিয়ার? আমরা বুঝে ফেললাম। নেক্সট ক্লু। এছাড়াও তিনি বলেন কোষের নিউক্লিয়াসের কাছাকাছি জালিকাকার জালের মতো এবং নিউক্লিয়াসের কাছাকাছি অঙ্গাণু সি, যা বি অঙ্গাণুকে ধারণ করে। বি মানে হচ্ছে রাইবোজোম, অর্থাৎ যা রাইবোজোমকে ধারণ করে। তিনি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নামক ডি অঙ্গাণুর কথা বললেন। তো চলো খুঁজে বের করি সি অঙ্গাণুটা কি। বলেছে নিউক্লিয়াসের কাছাকাছি। ধরো এটা নিউক্লিয়াস, দ্বিস্তরী আবরণ, ঠিক আছে? এটা নিউক্লিওলাস, এখানে মাতৃকা থাকবে, ডান। এখানে তোমার ক্রোমাটিন বা নিউক্লিয়ার রেটিকুলাম থাকবে। এর আবরণ ঘেঁষে কি থাকে বলতো? এরকম জালের মতো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, যেটা বিস্তৃতি কি নিউক্লিয়ার মেমব্রেন থেকে সাইটোপ্লাজমিক মেমব্রেন বা সেল মেমব্রেন পর্যন্ত, তাই না? দ্যাট মিন্স এটাকে বলেছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যার গায়ে রাইবোজোম গুলা এরকম লেগে থাকে, অর্থাৎ বদ্ধ রাইবোজোম গুলা থাকে। তার মানে সি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আরো স্পেসিফিক্যালি বলতে গেলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটা হচ্ছে সি। তারপর আরেকটা ক্লু দিয়েছে, তিনি কার্বোহাইড্রেট ফ্যাক্টরি নামক ডি অঙ্গাণুর কথা বলেছেন। তোমরা জানো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গলজি বডি, যেটা কি করে অলিগোস্যাকারাইড গুলাকে মিলিয়ে বড় বড় কার্বোহাইড্রেট তৈরি করে বা গ্লাইকোসাইলেশন করে গ্লাইকোলের মাধ্যমে, ঠিক আছে? তাহলে দেখো এ বি সি ডি, একটা স্টেম ধরতে গেলেও তোমার অনেকটা বেসিক ক্লিয়ার রাখতে হবে, নাহলে তুমি বুঝতে পারবে না কোনটা কি বুঝিয়েছে, তখন তো সি কি আনসার করতে পারবে না। সো এ হচ্ছে কোষ ঝিল্লি, বি হচ্ছে রাইবোজোম, সি হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, স্পেসিফিক্যালি রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর ডি হচ্ছে গলজি বডি। এখন তোমার জন্য ইজি হবে প্রশ্নগুলো উত্তর করা। পলিরাইবোজোম কি? প্রোটিন তৈরির সময় অনেকগুলো রাইবোজোম একত্রে যুক্ত থাকে, তখন বলা হয় পলিরাইবোজোম বা পলিজোম। কোষ প্রাচীরের সূক্ষ্ম গঠন ব্যাখ্যা করো। সূক্ষ্ম গঠন কোনটা? ওই যে গ্লুকোজ, বিটাডি গ্লুকোজ, বিটাডি গ্লুকোজ থেকে সেলুলোজ, সেলুলোজ চেইন থেকে মাইক্রোফাইব্রিল, সরি ক্রিস্টালান মাইসিলি, ক্রিস্টালান মাইসিলি থেকে মাইক্রোফাইব্রিল, দেন ম্যাক্রোফাইব্রিল, দেন ফাইবার। আমরা কিন্তু আলোচনা করেছি, চিত্র এঁকেছে। এ আবরণের গঠন চিত্র সহ ব্যাখ্যা করো, অর্থাৎ কোষ ঝিল্লির গঠন চিত্র সহ ব্যাখ্যা করতে হবে। আমরা কিন্তু খুব সহজেই অল্প সময় এটা এঁকে ফেলেছি, রাইট? আমার সাথে এঁকে ফেলো, খুব অল্প সময় লাগবে, ঠিক আছে? বেশি টাইম লাগবে না, বেশি টাইম লাগবে না, বেশি টাইম লাগার কথা না, কারণ আমার হাতে ম্যাজিক আছে, রাইট? আমি এটা উল্টা দিতে পারবো, তোমরা পারবে না, বাট তুমি এঁকে ফেলবে আর কি খাতায়। এই দেখো, তারপর কি ইন্টিগ্রাল প্রোটিন দিতে হবে, দুই প্রান্তেই থাকবে, রাইট? কিছু পেরিফেরাল প্রোটিন দিতে হবে, তারপর লিপিড সম্পৃক্ত প্রোটিন দিতে হবে, তারপর কি দিতে হবে? গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড। এই গ্লাইকোপ্রোটিন গ্লাইকোলিপিডকে বলা হয় গ্লাইকোক্যালিক্স, এবং মাঝখানে দিতে হবে কোলেস্ট্রল, ঠিক আছে? এই হচ্ছে তোমার কোষ ঝিল্লি। তারপর লেবেলিং করে দিবে। সিওডি অঙ্গাণুর গঠনগত কার্যগত, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডির গঠনগত কার্যগত। গঠনগত কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে তিন প্রকার, সি ভিড দিয়ে আমরা মনে রাখতে পারি, সিস্টার্নি, তারপর কি ভ্যাকিউল এবং টিউবিউল, রাইট? ভ্যাকিউল না ভ্যাসিকল, ঠিক আছে? সিস্টার্নি, তারপর ভ্যাসিকল, আর হচ্ছে টিউবিউল। আর গোলজি অ্যাপারেটাসে কি থাকে বলতো? তুমি মনে রাখবা ভে ভে ছি, এভাবে মনে রাখবা, ভ্যাসিকল, ভ্যাকিউল এন্ড সিস্টার্নি। সো গঠনগত, তারপর এখানে রাফ থাকতে পারে, স্মুথ থাকতে পারে, ওটা স্পেসিফিক কোনো টাইপ নেই। কার্যগত কি? কোনটা কি করে? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ক্ষরণ করে, কোষীয় পরিবহন হেল্প করে, ঠিক আছে? আর গোলজি অ্যাপারেটাস কি? প্যাকেজিং করে, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হিসেবে কাজ করে, ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করে, ঠিক আছে? বিভিন্ন লিপিড এবং প্রোটিন ঝিল্লিবদ্ধ করে, প্যাকেজিং করে, এগুলো তুমি জানো। সো এইটা হচ্ছে একটা, আমার কাছে মনে হচ্ছে খুব কোয়ালিটিফুল একটা সিকিউ, দ্যাটস ওয়াই তোমার কাছে এক্সপ্লেন করলাম। এখন কি পারা সম্ভব? সো নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যে সব ধরনের প্রশ্নে তুমি নিজেকে প্রমাণ করতে পারো, সবার কাছে তুমি গ্রহণযোগ্য হও, সবার সাথে তুমি কম্পিট করতে পারো। ক্লিয়ার? তাহলে এখন আমাদের আজকের মটো থাকা উচিত। আমরা তো অনেক কিছু শিখলাম, আমাদেরকে মটো থাকতে হবে না? এনডিসি প্রশ্ন এটা।
আমাদের মটো কি হবে বলো? মটো হবে আমরা নিজেকে বিশ্বের কাছে গ্রহণযোগ্য করে তৈরি করব। নট অনলি আমি যেই জায়গায় পড়ছি ওই জায়গায়, নট অনলি আমার স্কুলে ফার্স্ট বয়, নো, আমাকে কম্পিট করতে হবে কি দেশের সমস্ত ফার্স্ট বয়ের সাথে। আমাকে কম্পিট করতে হবে একটা সময় বিশ্বের লোকজনের কাছে, ওদের সাথে। আমি নিজেকে এমন ভাবে তৈরি করবো আমি সব জায়গায় গ্রহণযোগ্য হই, সব জায়গার সাপেক্ষে আমি দক্ষ হই, আমি কম্পিটেন্ট এবং যোগ্য হই। শুধু নিজ এলাকায় সিংহ এবং সবার সাথে মিলিয়ে আমি বিড়াল থাকবো এরকম না, সব জায়গায় সিংহের মতো নিজেকে তৈরি করতে হবে। এটা কি অহংকার দিয়ে না, এটা যোগ্যতা দিয়ে এবং পোলাইটনেস দিয়ে। ঠিক আছে, আমরা কি ফিয়ারলেস বাই ওয়ারিয়র, পড়াশোনা করব দৈনিক, আমরা ফিয়ারলেস সৈনিক। ঠিক আছে, এটা মটো। আমি একটা নেতার মতো পোজ দিলাম, ঠিক আছে। এনিওয়েজ, সো আমরা পড়াশোনা করব দৈনিক, আমরা ফিয়ারলেস সৈনিক। আচ্ছা, থ্যাংক ইউ। তো তোমাদের সাথে আমার মনে হয় আরেকটা ক্লাস আছে, অ্যাডভান্স সলভিং, তারপরে তোমাদের কোষ বিভাজন পড়ানো হবে, সেটা প্রবাবলি রনি ভাই নেবেন। আর তৌহিদ তো মনে হয় বিভিন্ন শ্রেণীবিন্যাস পড়িয়েছে। ঠিক আছে, আবার দেন দেখা হবে নেক্সট কোয়ার্টারে। বাট কোনো সমস্যা নাই, তোমাদের সাথে আমি থাকবো ইনশাল্লাহ। তোমাদের বিভিন্ন প্রবলেম আমাকে জানাবে, আমি সেটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। এখন বলো, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলো। কোন প্রশ্ন থাকলে বলো। আরে একেবারে চলে যাচ্ছি না রে ভাই, মিস করার কিছু নাই। কেমন, বা প্রশ্ন ছাড়াও বইয়ের বাইরে কথাবার্তা বলতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা তোমরা বলো তো, আমি আমি তিনটা প্রশ্ন করবো, তোমাদের তিনটা প্রশ্নের সঠিক উত্তর দিবে, একদম অনেস্ট উত্তর। প্রথম কথা, আমি কি আমার কথাগুলা বা আমার যে পড়ানোর স্টাইল সেইভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পারি? দ্যাট মিনস তোমাদের কাছে বোধগম্য হয় কিনা আমার কথাবার্তা, আমার পড়ানোর স্টাইল, সেটা এক কথা উত্তর দাও, ইয়েস অর নো। এক কথায়, যে ভাই আপনি যা পড়ান বুঝি অথবা বুঝি না, ইয়েস অর নো। আচ্ছা, সবাই উত্তর দাও। ওকে, ওকে, গুড। আচ্ছা, সেকেন্ডলি আমি যে কথাগুলো বললাম সে পড়াশোনার ভেতরে, পড়াশোনার বাহিরে, এবং তোমাদের একটা দায়িত্ব দিয়ে দেই যে তোমরা চেষ্টা করবা এই ভালো কথাগুলা, ভালো জিনিসগুলা নিজে মানার, এবং এটা তোমার নিজের জ্ঞান বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে মানার। পাশাপাশি তোমার আশেপাশে যে সার্কেল আছে তাদের সাথে পোলাইটলি শেয়ার করার, যাতে ওরাও কোনো একটা জিনিসে প্রবলেমে ফেস করলে বা প্রবলেমে পড়লে সেটা সলিউশন পায়, সেটা সময় একটা ক্লিয়ার আইডিয়া পায়, এইটা করো কিনা। এটা একটা রেসপন্সিবিলিটি, ভালো জিনিস স্প্রেড করা আমাদের রেসপন্সিবিলিটি। এবং ভালো জিনিস স্প্রেড করার সময় আমাদের তো শয়তান বারবার হচ্ছে আশ্বাস দেয়, বাট এটাকে বাদ দিয়ে যে এগুলা করছে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, এভাবে নিজেকে মনে করাইতে হবে, আমি মনে করাই, যাতে অহংকার না আসে, এবং তুমি সেম ভাবে মনে করে এই জিনিসটা করো কিনা। আর থার্ড হচ্ছে, তোমার প্রতি তোমার আব্বু আম্মু সন্তুষ্ট কিনা, তুমি জিজ্ঞেস করছো যে আব্বু আম্মু আমি যে পড়াশোনা করছি বা আমি যে এফোর্টটা দিচ্ছি এটা নিয়ে তোমরা স্যাটিসফাইড কিনা, বা আমার পড়াশোনা আর তোমার কি মনে হয় কোন কোন জিনিস উন্নতি করা সম্ভব, এই কথাটা জিজ্ঞেস করেছো কিনা কোনোদিন। এই তিনটা প্রশ্ন উত্তর দাও, ইয়েস নো, ইয়েস নো। না, এই নোটা বাদ দিতে হবে, সবগুলো ইয়েস থাকতে হবে। তারা এত কষ্ট করছে, তো তাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ তোমার লাইফে, তোমার লাইফের প্রতিটা ক্ষেত্রে তাদের মতামত অতি গুরুত্বপূর্ণ, সেটা ডিনাই করার কোনো কোনো ওয়ে নাই। সো আজকে এই কাজটা করবা। সো প্রথমটা বুঝলাম, আমার পড়া সবাই বুঝো, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, বাকি দুইটা ইয়েস হইতে হবে উত্তর। ওকে, ওকে, সো থ্যাংক ইউ। আমরা আমাদের থিম লাইন দিয়ে শেষ করতে চাই, সেটা কি? পড়াশোনা
করব দৈনিক আমরা ফিয়ারলেস সৈনিক। আমরা ফিয়ারলেস বায়ো ওয়ারিয়র্স। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম। বাই।